আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আর্নেস্তো চে গেভারার একটি বই, আমেরিকা ওদের আর আমাদের। বইটির আজ চতুর্থ এবং শেষ পর্ব। এই পর্বের বক্তব্যটির শিরোনাম, যুদ্ধের এখনও মীমাংসা হয়নি। পান্টা দেল এস্তের সম্মেলন নিয়ে কিউবায় সাংবাদিক সম্মেলন। 1961 সনের 23 অগস্ট সদ্য সমাপ্ত আন্তঃ-আমেরিকান অর্থনৈতিক ও সামাজিক পরিষদ CIES এর বৈঠকের বিষয়ে আলোচনার এই সাংবাদিক সম্মেলনটি টেলিভিশনে প্রচারিত হয়। সঞ্চালক: ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, শুভ সন্ধ্যা। আপনারা শুনেছেন যে বিপ্লবী সরকারের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ড আর্নেস্তো চে গেভারা পান্টা দেল এস্তে সম্মেলনের বিষয়ে কিউবা জনসাধারণকে অবহিত করার জন্য আজ রাত্রে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই সম্মেলন যেখানে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশকে কিউবার বিপক্ষে সংগঠিত করার চেষ্টা হয়েছিল, সেখানে তিনি যেভাবে কিউবার প্রতিনিধিত্ব করেছিলেন, তার ফলে তিনি আমাদের বিরুদ্ধবাদী সমেত প্রত্যেকের শ্রদ্ধা অর্জন করেছেন এবং স্বাভাবিকভাবেই সকল কিউবাবাসীর কৃতজ্ঞতাভাজন হয়েছেন। আপনারা জানেন যে পান্টা দেল এস্তে সম্মেলনের সমাপ্তির পর ড গেভারা বুয়েনস এয়ার্সে গিয়ে প্রেসিডেন্ট ফ্রন্ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর তিনি ব্রাসিলিয়া যান এবং সেখানে প্রেসিডেন্ট কুয়াদ্রোস তাকে ব্রাজিলের সর্বোচ্চ সম্মানসূচক পদক অর্ডার অফ দি সাদার্না ক্রস উপহার দেন। এসবের ফলে আজ রাত্রিতে তার উপস্থিতি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ড গেভারা আপনাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন এবং তারপর প্রথা অনুযায়ী সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন। চে গেভারা: সাথী সাংবাদিকদের প্রশ্নগুলির উত্তরদানের আগে আমি যথাসম্ভব সংক্ষেপে সম্মেলনের ফলাফল, তার প্রাথমিক লক্ষ্যসমূহ এবং কিউবা ও অন্যান্য দেশগুলি এর মধ্যে যে ভূমিকা পালন করেছিল তার সার সংকলন করব। শুরুতে আমি বোঝাতে চাই, আন্তঃ-আমেরিকান অর্থনৈতিক ও সামাজিক পরিষদ CIES এর সম্মেলনটি সত্যি কী ছিল। CIES হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, OAS, যার ভাবনার বিষয় আমেরিকার দেশগুলির অর্থনৈতিক অবস্থাদি তারই একটি অংশ। প্রথম থেকেই মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থ এর ওপর আধিপত্য করে এসেছে এবং এই সংস্থা এখনও সেই প্রভাবেরই অধীন। অর্থনীতি বিষয়ক মন্ত্রীদের এই সম্মেলনটি, এটি অর্থনীতি বিষয়ক মন্ত্রীদের সম্মেলন হবার জন্য সঞ্চালক সাথী লুই গোমেজ ওয়াঙ্গুই মার্ট একটি ছোট ভুল করেছেন, কারণ আমি নিজে এরকম মন্ত্রী নই। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কেনেডির ঘোষণা মতো এক প্রগতির জন্য মৈত্রী স্থাপন করতে এবং স্বাভাবিকভাবেই ওয়াল স্ট্রিটের অর্থলগ্নি সংস্থাগুলির সঙ্গে ল্যাটিন আমেরিকার দেশগুলিকে আরও শক্ত করে বাঁধতে, কিউবাকে বিচ্ছিন্ন করতে এবং সম্ভব হলে কিউবার উপর আরেকটি সশস্ত্র আক্রমণ সংগঠিত করতে। আমাদের সামনে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ আলাদা ধরনের কর্তব্য ছিল। আমাদের সঙ্গী ল্যাটিন আমেরিকান প্রজাতন্ত্রগুলির সঙ্গে কাজ করা, সম্মেলনকে দিয়ে জনগণের স্বার্থের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ অবস্থান গ্রহণ করানোর চেষ্টা করা, সাম্রাজ্যবাদের স্বরূপকে উন্মোচিত করা এবং তাকেই বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের বিচ্ছিন্ন করার জন্য তার প্রচেষ্টাকে প্রতিরোধ করা, এসব ছিল বড় ধরনের লক্ষ্য এবং পুরোপুরি এই লক্ষ্যগুলিকে অর্জন করা সম্ভব ছিল না। কিন্তু আমরা এমন কিছু দিককে তুলে ধরতে পেরেছি যেগুলি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের সরকার ও জনগণের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রগতির জন্য মৈত্রীর মধ্যেকার মিথ্যাচারের বিষয়টি সম্মেলনে অংশগ্রহণকারী সব সরকারের কাছেই প্রমাণিত হয়েছিল। তার সঙ্গে এর পেছনে সব তৎপরতার মধ্যেই সম্মেলনের বাইরে গঠিত সবকটি ক্ষুদ্র ক্ষুদ্র কমিটির মধ্যে যে সাম্রাজ্যবাদী অভিসন্ধি সক্রিয় ছিল তাও উদ্ঘাটন করা হয়েছিল। উত্তর আমেরিকার দেশগুলি কর্তৃক আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টার স্বরূপকে খুলে দেয়া হয়েছিল। এটাও পরিষ্কার করে দেয়া হয়েছিল যে সরকারগুলি ও বিভিন্ন দেশের জনগণ অবমাননা সহ্য করে এবং ওয়াল স্ট্রিটের স্বার্থে সেবা করে আদৌ প্রগতির পথে এগোতে পারে না। অনুমান করা যেতে পারে যে যেসব দেশ অধিকতর স্বাধীন মনোভাব দেখিয়েছে তারা প্রগতির জন্য মৈত্রীর থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত। যদিও প্রগতির জন্য মৈত্রী এখনও অবধি ঠিক কী ফলাফল দিয়েছে তা জানা সম্ভব নয়, কারণ এই মৈত্রীটির ভেতর হচ্ছে অনুমান ও মিথ্যা দিয়ে সাজানো একটি কাঠামো যাকে সঠিক বাস্তবতার নিরিখে মূল্যায়ন করা উচিত এবং খুব সম্ভবত বাস্তবতার নিরিখেই দেখা যাবে যে এই মৈত্রীটি হচ্ছে অসৎ উদ্দেশ্যে নিজেকে বিশ্বাসভাজন প্রতিপন্ন করার একটি কৌশল
এবং এই কৌশলটি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের জনগণের বিরুদ্ধে চালিত। সম্মেলনের শুরু থেকেই আমরা এই সম্মেলনকে একটি রাজনৈতিক সভা বলে বর্ণনা করেছিলাম এবং কিউবাকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাগুলিকে উদ্ঘাটিত করেছিলাম। সম্মেলনের চতুর্থ কমিশনে প্রগতির জন্য মৈত্রীর পরিকল্পনাকে উন্নীত করার জন্য যে পঞ্চম পয়েন্টের আলোচনা করা হয়েছিল, আমরা জোরালোভাবে তার বিরোধিতা করেছিলাম। এটি ছিল ল্যাটিন আমেরিকার জনমতকে বশে আনার ও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবায় নিয়োজিত করার একটি পরিকল্পনা। যে মুহূর্তে ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর নেতৃত্বে ল্যাটিন আমেরিকার প্রায় সব বৃহৎ দেশ এবং অন্য অনেক অপেক্ষাকৃত ছোট দেশও এই পয়েন্টটির বিরোধিতা করল, সেই মুহূর্তে এটি তুলে নেওয়া হলো। কিউবা এই বিষয়ে আলোচনার পুরো ভাগে ছিল এবং তা যথেষ্ট যুক্তিও ছিল, কারণ প্রাথমিক রিপোর্ট বলে পরে যাকে অভিহিত করা হয় সেই রিপোর্টে বলা হয়েছিল যে কিউবা এমন এক একনায়কতন্ত্রী রাষ্ট্র যে তার সমস্ত জনমত প্রকাশের মুখপত্রগুলিকে ধ্বংস করেছে। অবশ্য এভাবে কিউবার রাজনৈতিক চিহ্নিতকরণই যে সম্মেলনের সবচেয়ে হীন ব্যাপার ছিল তা নয়। সবচেয়ে খারাপ যা ছিল তা হচ্ছে এই ঘটনা যে আমেরিকা মহাদেশের সমস্ত দেশের প্রতিনিধিত্বকারী বলে অনুমিত একটি সংগঠন ও তার পদাভিষিক্ত ব্যক্তিদের মাধ্যমে, যারা আবার ল্যাটিন আমেরিকার প্রতিক্রিয়াশীল সংবাদপত্রগুলির মালিক, এদের মাধ্যমে কিউবার অবস্থানের বিচার ও নিন্দা করতে নেমেছিল। অর্থাৎ ল্যাটিন আমেরিকার দেশগুলির তরফ থেকে কোনো রকম বিচার ছাড়াই একটি আন্তঃমহাদেশীয় সংগঠন একটি তথাকথিত বিশেষজ্ঞ গোষ্ঠীর মতামতের ওপর নির্ভর করে স্বতঃস্ফূর্তভাবে আমাদের নিন্দা করল। শুরু থেকেই কিউবার সমালোচনার কেন্দ্র ছিল সেই পঞ্চম পয়েন্ট, যে পয়েন্টটিকে বাদ দেওয়া হয়, যা আমি আগেই বলেছি। এর স্থলে আরেকটি ভাষ্যকে বসানো হয়েছিল যা বিষাক্ত হলেও তার মধ্যে এইসব ঢোকানো অনেক কঠিন ছিল। স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের অবস্থান ছিল বিভিন্ন ধরনের। শুরুতে কতগুলি আনুষ্ঠানিক ভুল করা হয়েছিল, যার ফলে কিউবা প্রতিবাদ করতে বাধ্য হয়। সমস্ত আগত প্রতিনিধি দলের তরফ থেকে প্রেসিডেন্ট হেইডোকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য পেরুর প্রতিনিধি, সেখানকার অর্থনীতি বিষয়ক মন্ত্রী বেলট্রাম এসপান্টোসোর নাম করা হয়। এটা ছিল একটি আনুষ্ঠানিক ভূমিকা মাত্র এবং একটি ভদ্রতাসূচক ভাষণের বাইরে যাওয়া উচিত ছিল না। কিন্তু পেরুর মন্ত্রী মহোদয় এই সুযোগে প্রগতির জন্য মৈত্রী সম্পর্কে একটি রাজনৈতিক মতামত ব্যক্ত করলেন এবং এটা করতে গিয়ে এই মৈত্রীকে অবাধ নির্বাচনের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রর খ্রিস্টান পশ্চিমী সভ্যতার মধ্যে স্থাপন করলেন। সুতরাং কিউবা প্রতিবাদে বাধ্য হল। এটা ছিল এক দ্বিমুখী প্রতিবাদ। প্রথমত, একটি আনুষ্ঠানিক বক্তৃতায় আপনার সেই সব রাজনৈতিক মতামত প্রকাশ করা উচিত নয় যা আলোচনা সাপেক্ষ। দ্বিতীয়ত, কিউবার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হয়নি এবং কিউবার সম্মতি ছাড়াই সব দেশের প্রতিনিধিত্ব করার জন্য এমন একটি দেশের প্রতিনিধির নাম করা হয়েছিল যার সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। পরিস্থিতিটি প্রথমে ছিল বিস্ফোরক, কিন্তু ইকুয়েডরের প্রতিনিধি আমাদের সমর্থন করেছিলেন, কারণ তার সঙ্গেও পরামর্শ করা হয়নি। এভাবে কিছু দেশকে সামনে আনা হয়েছিল। পূর্ণাঙ্গ অধিবেশনে বিভিন্ন প্রতিনিধি দল আসন গ্রহণ করার আগেই আমরা উরুগুয়ের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ ইতিপূর্বে মিস্টার বেলট্রাম যেসব বক্তব্য রেখেছেন আমরা তার সঙ্গে একমত নই। প্রথম থেকে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবে কিউবার অবস্থান ছিল পান্টা দেল এস্তেতে শুরু করা আন্তঃমহাদেশীয় সংগ্রামের এক প্রান্তে, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অন্য প্রান্তে এবং দুইয়ের একটি খুবই ব্যাপক অন্তর্বর্তী পরিসর ছিল যাকে মোটামুটিভাবে দুটি বা তিনটি প্রধান অবস্থানের মধ্যে ফেলা যায়। ক্ষুদ্র ক্যারিবিয়ান দেশগুলির অধিকাংশ এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটি বংশগত অবস্থান নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে অথবা অন্যান্য দেশের, সাধারণত গুয়েতেমালা অথবা পেরু, কখনো অন্য দেশও, অন্যান্য দেশের মাধ্যমে যেসব ব্যবস্থার প্রস্তাব দিয়েছিল তারা সেগুলির সবকটির পক্ষেই ভোট দেয়। প্রক্সির ব্যবহার একটি সাধারণ মার্কিন কৌশল। কোনো কোনো দেশ ধরে নিয়েছিল যে এটি কোনো রাজনৈতিক সম্মেলন নয় এবং সেজন্য নির্দিষ্ট অর্থনৈতিক পদক্ষেপের পক্ষে লড়াই করেছিল। এই দেশগুলি সম্মেলনের রাজনৈতিক বিতর্কে অংশ নেয়নি। এইসব দেশের মধ্যে ছিল আর্জেন্টিনা এবং কিছু মাত্রায় মেক্সিকো। অন্যান্য দেশগুলি পরিষ্কারভাবে ল্যাটিন আমেরিকার ঐক্যের প্রয়োজনের গুরুত্বকে স্বীকার করেছিল, কিউবাকে বিচ্ছিন্ন করার বিপদকে দেখতে পেয়েছিল এবং এই প্রগতির জন্য মৈত্রীর ভিত্তিকে ধরতে পেরেছিল। এদের প্রবক্তা ছিল ব্রাজিল, যা নির্ধারক পদক্ষেপ সম্মেলনকে সেই সব অন্যান্য ধরনের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত করে যেসব সিদ্ধান্ত
কিউবায় প্রতিনিধি দলের পক্ষে ক্ষতিকর হতে পারত। প্রেসিডেন্ট কুয়াদ্রোসের নির্দিষ্ট নির্দেশাবলীর অর্থ ছিল যে ভোটাভুটির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি ব্রাজিলের বিরোধিতা এড়াতে হয়, তাহলে তাকে কিউবার সম্পর্কে সবসময়ই সংযত থাকতে হবে। স্বভাবত এসবই অনুমান, কারণ সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়গুলির আলোচনা প্রকাশ্যে হয়নি। প্রতিনিধি দলগুলির পরস্পরের মধ্যে হয়েছিল এবং কিউবার প্রতিনিধি দল কখনোই এসবে অংশ নেয়নি। আমরা পরে এসব জেনেছিলাম বন্ধুদের থেকে, সাংবাদিকদের থেকে, অথবা কোনো শত্রু দেশের প্রতিনিধি দলের কোনো সদস্যের থেকে, যারা ব্যক্তিগত বন্ধুত্বের জন্য ভেতরের খবর দিয়ে দিয়েছিলেন। অন্য কথায় বলতে গেলে আমরা একটি ঠান্ডা যুদ্ধের মধ্যে পড়েছিলাম এবং সেই যুদ্ধের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়েছিল। এর সঙ্গে কতগুলি দেশ, প্রধানত বলিভিয়া ও ইকুয়েডর, গণতান্ত্রিক নীতিমালা ও জনগণের আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে বিশিষ্ট অবস্থান নিয়েছিল। তারা অনেকবার কিউবার সঙ্গে যোগ দিয়ে দেখিয়ে দিয়েছিল তাদের সরকারদের জন্য সম্মেলন কতটা প্রকৃত গুরুত্ব পেয়েছে। তারা থাকার ফলে কিউবা কখনো নিঃসঙ্গ বোধ করেনি। সম্মেলনে বলিভিয়ার মনোভাব ছিল বিশেষভাবে সাহসী ও প্রশংসনীয়। এর মাত্রা এতটাই ছিল যে ওই চক্রগুলির সদস্যরা বলিভিয়ার প্রতিনিধিদের কিউবানদের জেঠতুতো খুড়তুতো ভাই নাম দিয়েছিল। বলিভিয়ার বিশেষ পরিস্থিতিতে এরকম আখ্যা তার পক্ষে ছিল খুবই বিপজ্জনক। আলোচনার অনেক পয়েন্টে বলিভিয়ার প্রতিনিধিদের অবস্থান খোলাখুলি ব্যক্ত হয়েছিল। আলোচনার ১০-১২ দিন ছিল খুবই মারাত্মক। আমাদের সবসময় একটা না একটা কমিশনে সতর্ক থাকতে হতো। মোট ৪টি কমিশন ছিল এবং কিউবাকে কঠিন পরিস্থিতিতে ফেলার জন্য ঘোষণা, অনুচ্ছেদ এবং ঘোষণা সূত্রগুলিতে বিষ ঢোকানোর যেসব চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছিল। সাধারণ পরিষদে কিউবার প্রতিনিধিরা বিরাট দৃঢ়তার সঙ্গে সক্রিয় ছিলেন। আমার প্রত্যেক সঙ্গী দারুণ কাজ করেছিলেন। আমরা বলতে পারি যে কিউবার প্রতিনিধি দল ছিলেন শৃঙ্খলার একটি মডেল। এই জাতীয় সম্মেলনে যেসব সবসময়ই ঘটে, অন্যান্য দেশের কিছু প্রতিনিধিকে বিশেষ দেখা যায়নি। তারা ক্যাসিনো ও অন্যান্য বিনোদনে সময় কাটাতেন। এই পরিস্থিতিতে কিউবার প্রতিনিধি দলের কোনো সদস্য কমিশনগুলিতে কাজ করার বাইরে কিছু করেনি। স্বাভাবিকভাবেই কিউবাকে যেসব দায়িত্ব বহন করতে হয়, সেসব দায়িত্ব কাঁধে নিয়ে কিউবার পক্ষে ওইসব বিনোদনের মধ্যে জড়ানো সম্ভব ছিল না। এবং সমস্ত কমিশনে কিউবার ধারাবাহিক কাজের ফলে আমাদের ঘোরতর শত্রু কিছু দেশের মনোভাবও ক্রমশ পরিবর্তিত হয়েছিল। কিউবা সবকটি কমিশনেই তার কণ্ঠস্বরকে তুলে ধরেছিল, তার মতামতকে ব্যক্ত করেছিল। ভোটে কিউবা হেরে গেছিল, কিন্তু অনেক প্রতিনিধি অনিচ্ছা সত্ত্বেও কিউবার বিপক্ষে ভোট দিতে বাধ্য হয়েছিলেন। কোনো বিদেশি প্রতিনিধি যখনই আমাদের সম্ভাষণ করেছিলেন, সেই পরিস্থিতিতে তা ছিল তাৎপর্যপূর্ণ, তার স্বাধীন মনোভাব ও সাহসের প্রকাশ। এসব ক্ষেত্রে তারা অন্যান্য সব প্রতিনিধির, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির লোকেদের ক্যামেরার এবং গোয়েন্দা সংস্থাগুলির, বিশেষত মার্কিন গোয়েন্দা সংস্থার মনোযোগের কেন্দ্র হয়ে পড়তেন। তা সত্ত্বেও অনেক অবাক করা ঘটনা ঘটেছিল। অনেকে ব্যক্তিগতভাবে আমাদের কাছে এসে বলেছিলেন যে সাধারণভাবে পান্তা দেল এস্তেতে আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের পক্ষে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিভিন্ন দেশের জনগণের, অথবা বলা চলে সরকারের, স্বাধীনতার বোধই এই নতুন অধ্যায়ের স্রষ্টা। পান্তা দেল এস্তেতে বিভিন্ন দেশের জনগণের অধিকাংশেরই সঠিক প্রতিনিধিত্ব ছিল না। কিউবা ও অন্য কয়েকটি দেশ ছিল ব্যতিক্রম। সাধারণভাবে সরকারগুলি নিজের দেশের একচেটিয়া বা আধা একচেটিয়া সংস্থাগুলির প্রতিনিধিত্ব করছিল। প্রত্যেকেরই সামনে ছিল নানা গুরুতর সমস্যা, এবং তার ফলে তার উপলব্ধি করছিল যে সামনের বছরগুলিতে টিকে থাকা কঠিন হবে। এটা আরও কোনো দীর্ঘকালীন সমস্যা নয়, এটা সামনের মাস বা বছরগুলিকে কাটানোর সমস্যা। সরকারে থাকার মেয়াদ শেষ হওয়া অবধি চালিয়ে যাওয়ার সমস্যা। ওলটপালট ছাড়াই গুরুতর সমস্যার মুখোমুখি না হয়েই ক্ষমতায় টিকে থাকার সমস্যা। তারা দেখেছিল আমাদের মুক্তি অর্জন করার ২.৫ বছর পরে কিভাবে কিউবার অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি সংঘাতে পরিণত হয়েছে। তার পাশাপাশি তারা এও দেখেছে যে কোনো বিপর্যয় ঘটেনি এবং কিউবার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। অধিকাংশ দেশের মধ্যে এই উন্নয়ন খুব বেশি আগ্রহ সঞ্চার করেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরোধিতা করেও টিকে থাকার যে বহুল সম্ভাবনা থাকে, এই ঘটনা তাদের আগ্রহী করেছে। তাদের আগ্রহের কারণ তারা কিউবাকে এক ধরনের চাপ দেওয়ার ঘুঁটি হিসাবে ব্যবহার করেছিল। আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা একটি একনায়কতন্ত্রী দেশের একজন প্রতিনিধি আমাদের কাছাকাছি বসেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি খুব চমৎকার লোক। তিনি অনাগ্রহের সঙ্গেই স্বীকার করেছিলেন যে তিনি দেখার চেষ্টা করছেন চের মঙ্গলদায়ক ছায়ায় কি পাওয়া যায়। স্বাভাবিকভাবেই চের ছায়া আদৌ চের ছায়া ছিল না, ছিল কিউবার বিপ্লবের ছায়া।
কিউবার স্থির প্রত্যয়ী মনোভাব এবং তার তরফ থেকে উত্তর আমেরিকার দেশগুলির পরিকল্পনাগুলিকে পূর্ণ ধিক্কার দানের ফলে অন্যান্য দেশও ছোটখাটো ফায়দা তুলতে পেরেছিল এবং তারা অনেকে কিছু পাবার চেষ্টা করেছিল। এই প্রথমবার ল্যাটিন আমেরিকার একটি সম্মেলনে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর শোনা গেল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার রণনীতি বদল করতে বাধ্য হল। মার্কিন যুক্তরাষ্ট্র কিছুকাল ধরেই এই রণনীতি বা স্ট্র্যাটেজি তৈরি করছিল। অন্যান্য দেশের বিদেশ মন্ত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। সর্বোচ্চ পদাধিকারী মার্কিন কর্তা ব্যক্তিরা এমন সব বিবৃতি দিচ্ছিলেন যার উদ্দেশ্য বিদেশ মন্ত্রীদের একটি সম্মেলনের আবহাওয়া তৈরি করা, যা প্রথমে কিউবাকে ল্যাটিন আমেরিকার দেশগুলির সঙ্গে যুক্ত হবার ও তার জঘন্য জোটকে ত্যাগ করার আহ্বান জানাবে এবং তারপর তাকে ধিক্কার জানিয়ে বিচ্ছিন্ন করবে। পান্টা দেল এস্তে সম্মেলন ছিল এই পরিকল্পনার সঙ্গে যোগসাজশের জন্য সরকারগুলির পক্ষে এক ধরনের আগাম প্রাপ্তি। তা সত্ত্বেও আমাদের তরফ থেকে দৃঢ় বিরোধিতার মনোভাব, তার সঙ্গে ব্রাজিল, যেটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি দেশ, এবং ল্যাটিন আমেরিকার অন্য কয়েকটি দেশের তরফ থেকে এই সম্মেলনকে অন্য কিছুর সঙ্গে যুক্ত করা সুস্পষ্ট বিরোধিতা ও এর মাধ্যমে আমাদের প্রতি সমর্থন জ্ঞাপন মনে হয় এখনই মার্কিন পরিকল্পনার ল্যাঠা চুকিয়ে দিয়েছে। আমি মনে হয় কথাটি ব্যবহার করছি কারণ কি ঘটবে তা নিশ্চিত করে জানার উপায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এক অত্যন্ত ক্ষমতাশালী দেশ। সে যেসব দেশকে নিয়ন্ত্রণ করে তার শাসক চক্রগুলি সুকৌশলে চালানোর জন্য তার বহু উপায় আছে এবং সে এই লক্ষ্যে কাজ করে যাবে। তা সত্ত্বেও আমরা মনে করি যে তার পক্ষে এখনই বিদেশ মন্ত্রীদের কোনো সম্মেলন ডাকা খুবই কঠিন। এটা বলে দেওয়ার বিশেষ প্রয়োজন নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম কোনো সম্মেলন ডেকে আমাদের ধিক্কারও দেয়, তাহলেও তা একটি আনুষ্ঠানিক ঘোষণার বেশি কিছু হবে না। জনগণ একে সমর্থন করবে না এবং এই ঘোষণা পুরোপুরি ঘোষণাকারীদের বিপক্ষেই যাবে। যেসব দেশ এতে অংশ নেবে, এই ঘোষণা তাদের জন্য ঘোষণা ছাড়া আর কিছু ডেকে আনবে না। কোনো কোনো বৃহৎ দেশ, যেমন ব্রাজিল, আমাদের আশ্বাস দিয়েছে যে তারা এতে অংশ নেবে না। গতকাল আর্জেন্টিনার প্রেসিডেন্টও অনুরূপ অবস্থান গ্রহণ করেছেন। মেক্সিকোর অবস্থান তো সুপরিচিত, অর্থাৎ ল্যাটিন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলি কিউবার ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ দেওয়া চরম বিরোধী। সম্মেলনের শেষ ফল ছিল এক বিপুলাকার দলিল, যার মধ্যে সামনের 10 বছরে ত্বরান্বিত ফলপ্রসূ গণতান্ত্রিক প্রগতির দশকে ল্যাটিন আমেরিকার জনগণের আকাঙ্ক্ষাকে বিবৃত করা হয়েছিল। এই দলিলের একটি প্রস্তাবনার আছে, যার নাম আমেরিকার দেশগুলির জনগণের ঘোষণা, এবং যার মধ্যে সম্মেলনের কার্যবিবরণীর এক শব্দালঙ্কার পূর্ণ সংক্ষিপ্তসার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সংক্ষিপ্তসারে কোনো সংখ্যা তথ্য নেই, অনেক বিশেষণ রয়েছে, কিন্তু এতে কিছুই বলা হয়নি এবং কিছুই বাধ্যতামূলক করা হয়নি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিচারে সম্মেলনটিকে গণ্য করা চলে কিউবাকে ধিক্কার জানানোর মার্কিন পরিকল্পনার এক মোক্ষম ব্যর্থতা হিসেবে। এর বিশেষ অর্থনৈতিক পলিসির বিচারে অবশ্য এই সম্মেলন অতটা ব্যর্থ কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারগুলিকে এবং সরকারগুলির মারফত বিভিন্ন দেশের জনগণকে বিশ্বাস করাতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি সত্যি তাদের সাহায্য করতে চায়, যদিও সেটা আদৌ ঘটনা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে চাইলেও তা করতে অসমর্থ এবং পারলেও তাকে প্রত্যেক দেশের শাসক চক্রগুলিকে ও তাদের সঙ্গে যুক্ত একচেটিয়া স্বার্থগুলিকেই সাহায্য করতে হবে, যাতে করে বিনিয়োগগুলি একচেটিয়াদের অথবা চক্রগুলির, যারা তাদের অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে আমানত হিসেবে রাখতে চায়, সেই চক্রগুলি নতুন ব্যবসায়িক বিনিয়োগে রূপান্তরিত হয়। অর্থাৎ বৃত্তটি সম্পূর্ণ হবে ঠিক ঠিক যেমন জাতীয় মুক্তির আগে কিউবাতে হয়েছিল। সে সময় কিউবাতে স্থানীয় গোষ্ঠীগুলি মার্কিন স্বার্থের সঙ্গে ঐক্য স্থাপন করেছিল, সরকারি আনুকূল্যে যৌথ ব্যবসা বানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করেছিল এবং এই অর্থকে ডলারে পরিণত করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমানত হিসাবে রেখেছিল। স্বভাবতই সেই ব্যবস্থায় জনগণের কোনোভাবেই লাভ হয়নি, কিন্তু প্রধান বিবৃতিটি অর্থাৎ পান্টা দেল এস্তে চুক্তি বলে অভিহিত সেই দীর্ঘ দলিলটির প্রধান অংশটি হচ্ছে প্রকৃতপক্ষে সেই অংশ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাকে কী পরিমাণ অর্থ দেবে তা বলা হয়েছে। যে পরিচ্ছেদে ওই পরিমাণগুলি উল্লিখিত হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অঙ্গীকারবদ্ধ করা হয়নি, কারণ এটি এত ভাষাভাবে তৈরি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে এই দলিল দেখিয়ে বলতে পারে যে তার কোনো মৌলিক বাধ্যবাধকতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছে যে যদি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের জনগণ তাদের অর্থনৈতিক পলিসিকে ঠিকমতো সাজিয়ে নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী শক্তি, যেমন পশ্চিম জার্মানি ও জাপান, পরবর্তী দশক জুড়ে অন্তত 2000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারে। অন্য কথায় বলতে গেলে ঘোষণাটি সন্দেহজনক কথাবার্তায় ভরা
এবং প্রশ্নাতীতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি পদক্ষেপ গ্রহণ, সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং সম্ভাবনাগুলি বিবেচনা করার বাইরে কোনো কিছু করার অঙ্গীকার করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র কার্যকর বাধ্যবাধকতা প্রথম বছরে $100 কোটি দেওয়া, কিন্তু এমনভাবে দেওয়া যে $50 কোটি ইতিমধ্যে সরিয়ে রাখা হয়েছে, যে $50 কোটি মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত। অন্য 50 কোটির ব্যাপারে আমাদের দেখতে হবে। এছাড়াও একটি শর্ত রয়েছে যে পান্টা দেল এস্তে চুক্তি স্বাক্ষরিত হবার 60 দিনের মধ্যে সম্পূর্ণ প্রকল্প জমা দিতে হবে। 60 দিনের মধ্যে কোনো প্রকল্প বা এমনকি প্রকল্পের খসড়া উপস্থিত করা সম্ভব নয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কেবলমাত্র যার জন্য অর্থের যোগান দেবে তা হচ্ছে যা ইতিমধ্যেই করা হয়েছে, আলোচিত হয়েছে। মার্কিন সরকার কর্তৃক ইতিমধ্যেই মঞ্জুর করা অর্থ দিয়ে ব্রাজিলের উত্তর পূর্ব অংশে কিছু প্রকল্প রূপায়িত হবে। অনুমান করা যেতে পারে যে আর্জেন্টিনাও কিছু হবে। চেকোন অঞ্চলে এক জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার ও জলসেচ প্রকল্প নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু ক্ষুদ্র দেশগুলি কোনো ধরনের প্রকল্প রূপায়িত করতে সমর্থ হবে না। তারা প্রথম $100 কোটি থেকে যদি আদৌ কিছু পায় তাহলে খুব সামান্যই পাবে। প্রথম $100 কোটি সম্পর্কে বলা চলে যে 50 কোটি হচ্ছে আপাতদৃষ্টিতে ঠিকঠাক এবং অন্য 50 কোটি হচ্ছে মুখ্যত আলোচনার বিষয়। অন্য $1900 কোটি হচ্ছে ধাপ্পাবাজি করে বিশ্বাস অর্জন করার কৌশলের মোদ্দা কথা। সুতরাং সবকিছু সত্ত্বেও আমি অনুভব করছি যে নবোদিত প্রভাবসমূহ সত্ত্বেও, জনগণের নতুন মেজাজের প্রকাশ সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এরকম কোনো পরিকল্পনা এখনই চাপছে না। বাস্তবে জনগণ যেভাবে প্রতারিত হচ্ছে তা কলঙ্কজনক। মার্কিন সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ওইসব ঋণ মঞ্জুর করা বা আটকে রাখার ক্ষমতা আছে। সেজন্য ট্রেজারি সচিব ডিলন সম্মেলনে এসে নিজের পক্ষ থেকে যেসব বিবৃতি দিয়েছেন তা কংগ্রেসে অনুমোদন করাতে হবে। আমি যতদূর দেখতে পাচ্ছি, যেসব অঙ্গীকার করা হয়েছে তা যদি আদৌ অনুমোদিত হয় তাহলে তাদের কাটছাঁট সংস্করণই অনুমোদিত হবে। সুতরাং এমন হওয়া অসম্ভব নয় যে ঘোষণায় যেসব অকিঞ্চিতকর সুবিধা দিতে চাওয়া হয়েছে, যা ল্যাটিন আমেরিকার জনগণের কাছে বিরাট আশাবাদী হবার কারণ বলে গণ্য, আদৌ বাস্তবায়িত হবে না। তবু কিউবা 29টি প্রকল্প উপস্থিত করেছিল এবং এইসব প্রকল্পের কোনোটি পুরোপুরি অনুমোদিত না হলেও তাদের অন্তর্নিহিত মনোভাব দলিলের গৃহীত প্রস্তাবগুলির কোনোটির মধ্যে প্রতিফলিত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দলিলটিতে স্বাক্ষর করেছিল, কিন্তু ৩ নং অধ্যায় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে দুটি আপত্তি তুলেছিল। এই অধ্যায়টির আলোচ্য বিষয় ছিল কাঁচামাল এবং এটা এক মৌলিক প্রশ্ন। সেই অধ্যায়ের ১ নং পয়েন্ট ছিল উন্নয়ন পরিকল্পনা, পরে যার নাম বদলে উন্নয়নের নির্ঘণ্ট নাম দেয়া হয়। ২ নং পয়েন্টের আলোচ্য বিষয় ছিল ল্যাটিন আমেরিকার এক সংযুক্ত সাধারণ বাজার গড়ে তোলা। ৩ নং পয়েন্টের বিষয় ছিল কাঁচামাল এবং তাদের দাম ও বাজারের সমস্যা। ৪ নং পয়েন্টের বিষয় ছিল প্রত্যেক বছর আলাদা আলাদা দেশে বৈঠক করে অর্থনীতি বিষয়ক মন্ত্রীদের অংশগ্রহণের মাধ্যমে একটি বার্ষিক প্রতিবেদন তৈরি। ৫ নং পয়েন্টে ছিল প্রগতির জন্য মৈত্রীকে কিভাবে আরও পরিচিত করা যায়। এই পয়েন্টটি কার্যত পরিত্যক্ত হয়েছিল। তার বর্তমান রূপ হিসেবে ৫ নং পয়েন্টটিরও কোনো আকর্ষণ নেই। ৪ নং পয়েন্টের আলোচ্য বিষয় বার্ষিক প্রতিবেদন তৈরি এবং সেজন্য এটি চরিত্র একেবারেই প্রশাসনিক। সুতরাং আলোচনাটি অন্য ৩টি পয়েন্ট নিয়েই আবর্তিত হয়েছিল। ল্যাটিন আমেরিকার অর্থনৈতিক একত্রীকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১ ও ৩ নং কমিশনে তার যুদ্ধ শুরু করেছিল। ৩ নং কমিশন, যেখানে কিউবার বাণিজ্য বিষয়ক উপসচিব সাথী রাউল লিও টোরাস অনেকখানি সময় ও শক্তি ব্যয় করেছিলেন, সেখানেই ল্যাটিন আমেরিকার সরকারগুলি সর্বোত্তম অবস্থান অর্জন করেছিল এবং সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দুটি আপত্তি তোলে। ১ নং পয়েন্টের আলোচনায় কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল এবং এমন এক সাধারণ কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছিল যার মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ সারবস্তু ছিল না যা জনগণের কাজে লাগতে পারে। সম্মেলনটি এই দিক দিয়ে গুরুত্বের যে এর ফলে নিকট ভবিষ্যতে বিদেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবার সম্ভাবনা কমে গেছে এবং কিউবাকে বিচ্ছিন্ন করার সম্ভাবনা দূরীভূত হয়েছে। উরুগুয়ে অন্যান্য দেশের সংবাদপত্র কর্তৃক কিউবার বক্তব্যগুলির ঘন ঘন বিকৃতি সাধনের মতো বিরাট অসুবিধা সত্ত্বেও এখন সমগ্র ল্যাটিন আমেরিকা জুড়ে কিউবার কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে। অবশ্য জনগণের কাছে সত্যকে তুলে ধরা তখনও অসম্ভব ছিল না। সম্মেলনটি আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। সেখানে একটি নতুন ভাষা উঠে এসেছিল, সেটা কেবলমাত্র কিউবার খোলাখুলি প্রকাশ্য বিদ্রোহের ভাষা নয়, সেই সব দেশেরও ভাষা যে দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবক মুখ পশু হয়ে থাকতে চায় না এবং যারা তাদের কাঁচামাল থেকে তৈরি উৎপন্ন দ্রব্যের জন্য আরও অনুকূল মনোভাবের পক্ষে সওয়াল করেছিল।
সম্মেলনটির গুরুত্ব সবচেয়ে বেশি ছিল ব্রাজিল সরকারের নতুন অবস্থান, বরঞ্চ বলা চলে ব্রাজিলের নতুন সরকারের অবস্থানের কারণে। প্রেসিডেন্ট কুয়াদ্রোস কার্যভার গ্রহণ করার পর থেকেই তিনি দ্বিধাহীন ভাষায় পৃথিবীতে সব দেশের মানুষের সহাবস্থান, সব দেশের মানুষের সঙ্গে সম্পর্ক এবং শান্তির নীতির পক্ষে কথা বলে চলেছেন। যে প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হয়েছিল তার উপর আমি বেশ খানিকটা গুরুত্ব দিচ্ছি। ল্যাটিন আমেরিকার মধ্যে ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা সম্পন্ন দেশগুলির সহাবস্থানের অধিকারকে এই প্রস্তাবে খোলাখুলি তুলে ধরা হয়েছিল। প্রস্তাবটিতে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ও একত্রীকরণের ঈপ্সিত প্রক্রিয়ায় বেসরকারি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব মৌলিক। যেসব দেশে অবাধ উদ্যোগ ব্যবস্থার অস্তিত্ব নেই তাদের বাদ দিলে অন্যান্য দেশে উপযুক্ত জাতীয় সরকারি সংস্থা কর্তৃক প্রস্তুত উন্নয়নের নির্ঘণ্ট সেই অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরঞ্চ তাকে সাহায্য করবে ও তাকে ঠিকঠাক পথে চালিত করবে, যার ফলে নতুন সামাজিক কল্যাণের রাস্তা খুলে যাবে। প্রস্তাবটির প্রথম ভাষ্যটিতে যেসব দেশে অবাধ উদ্যোগ ব্যবস্থার অস্তিত্ব নেই তাদের বাদ দিলে শব্দগুলি নেই। কিউবা এই শব্দগুলি ঢোকাবার প্রস্তাব দিয়েছিল। এর কারণ, বেসরকারি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের কথা কিউবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কারণ মানুষ কর্তৃক মানুষের শোষণ ও অবাধ উদ্যোগের দর্শন এখানে নিন্দিত। ২ নং কমিশনের দেশগুলি এই প্রস্তাবকে নয়, ভোটের সরল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে অনুমোদন করে। এরপরে একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যায় এবং কিছু পরিবর্তন হলেও প্রথম বয়ানটি ছিল কিছুটা আলাদা। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক ভোট সত্ত্বেও ১১টি ভোট অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গৃহীত হয়। ২১টি দেশ অংশগ্রহণ করেছিল। এভাবে পান্তা দেল এস্তে চুক্তির বা বলা চলে ল্যাটিন আমেরিকান সম্মেলনের চূড়ান্ত দলিলগুলির মধ্যে এই কথা ঢোকানো হয় যে যেসব দেশে অবাধ উদ্যোগের সরকারি ব্যবস্থা নেই সেসব দেশও আন্তঃ আমেরিকান ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারে। আমরা একে সম্মেলনের অন্যতম অর্জিত কৃতিত্ব বলে ঘোষণা করেছিলাম এবং এই ঘোষণার ফলে মার্কিন ট্রেজারি সচিব মিস্টার ডিলন এক হিংস্র, ক্রুদ্ধ ও হঠকারী প্রতিক্রিয়া ব্যক্ত করতে প্ররোচিত হয়েছিলেন। ডিলন ঘোষণা করেছিলেন যে তিনি কিউবাকে স্বীকার করেন না এবং শান্তিপূর্ণ সহাবস্থানকেও স্বীকার করেন না। সংক্ষেপে, তিনি আমাদের তখনই বা তার পরের দিন টুকরো টুকরো করে চিবিয়ে ফেলতে চেয়েছিলেন। এসব ছিল সম্মেলনের সদর্থক দিক এবং নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আবার আমি আগেই যা বলেছি, নেতিবাচক দিক ছিল এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় এই ভুয়ো ধারণাটি প্রচার করেছিল যে তারা জনগণকে সাহায্য করার জন্য অর্থ ব্যয় করছে, কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম নয়। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ ব্যয় করছে না এবং করলেও তার উদ্দেশ্য জনগণকে সাহায্য করা নয়, তার উদ্দেশ্য তার নিজস্ব একচেটিয়া সংস্থাগুলিকে সাহায্য করা, যে সংস্থাগুলি এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাচ্ছে। সুতরাং তারা যেমন বলে ধুলা থেকে ধুলা এবং ডলারের ভাণ্ডার, অন্তত ল্যাটিন আমেরিকায় নিয়োজিত ডলারের ভাণ্ডার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যেতে থাকবে। সুতরাং যদি ওই ডলারগুলি ব্যয়িত হয়, এটি একটি বেশ বড় ধরনের যদি, কারণ মার্কিন কংগ্রেস যে এই অর্থকে সাহায্যের জন্য সরিয়েও রাখবে না তার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তা সাধারণভাবে একচেটিয়াগুলির জন্য ব্যয়িত হবে। এই একচেটিয়াগুলি এই অর্থকে ব্যবহার করে ও নতুন মুনাফা কামিয়ে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবে। সেটা স্পষ্টতই নেতিবাচক এবং দলিলে যেসব আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে সেগুলিও সেরকম নিম্নমানের ও নেতিবাচক। শিক্ষার ক্ষেত্রে সামনের ১০ বছরের জন্য যা যা প্রস্তাব করা হয়েছে কিউবা কার্যত তার সব কিছুই অর্জন করেছে এবং কিউবা এখনও যা যা অর্জন করতে পারেনি ৫ বছরের মধ্যে তার খানিকটা অর্জন করবে এবং ওই সব লক্ষ্যকে ছাড়িয়ে যাবে। আমরা মনে করি যে বার্ষিক ২.৫% হারে মাথাপিছু নেট উন্নয়নের হার খুবই কম। আমরা অন্তত ১০% হার কামনা করি। আমরা কিছু হিসাব করেছিলাম যেগুলি অবশ্য মিস্টার ডিলনের পছন্দ হয়নি। সেই হিসাব অনুযায়ী ল্যাটিন আমেরিকার সব দেশ যদি ২.৫% হারে মাথাপিছু আয়ের বৃদ্ধি অর্জন করে এবং তার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার বর্তমান মানে পৌঁছাতে চেষ্টা করে, তাহলে তাদের ১০০ বছর লাগবে এবং আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার মানকে ধরতে চাই তাহলে ৫০০ বছর লাগবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা ধীরগতির হলেও মাথাপিছু আয় বাড়ে। সুতরাং প্রগতির জন্য মৈত্রী নামক দারুণ কথাটির অর্থ হচ্ছে যে অনেক প্রজন্ম পার হয়ে গেলে তবেই আমাদের উত্তরপুরুষেরা নিজেদের মার্কিন যুক্তরাষ্ট্রের সমতুল্য বলে ভাবতে পারবে। আমাদের বিভিন্ন দেশের জনগণ চায় এমন এক বৃদ্ধির হার যা তাদের অবিলম্বে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করবে। কিভাবে এই কাজে নামতে হবে এবং কিভাবে এই কাজ বিলম্বিত হতে থাকবে তা তাদের ভাবনার বাইরে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। স্বাস্থ্য সংক্রান্ত পরিকল্পনাও ছিল খুব সীমিত আকারের এবং এতে কতগুলি এমন বিশেষ কথা বলা হয়েছিল যা আমাদের বিবেচনায় নেতিবাচক
এতে বলা হয়েছে যে বাড়িগুলি ৭০% ১০ বছরের মধ্যে জল পাবে। অর্থাৎ ল্যাটিন আমেরিকার শহরাঞ্চলে ৩০% বাড়িকে জল সরবরাহ বা জল নিকাশি পরিষেবা থেকে বঞ্চিত করে রাখা হবে। গ্রামাঞ্চলে ৫০% বাড়ি এইসব পরিষেবার সুযোগ পাবে না। গৃহ নির্মাণের পরিকল্পনা অনুমোদিত হয়নি। একমাত্র কিউবা এ বিষয়ে একটি খসড়া উপস্থিত করেছিল। ব্রাজিল একে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য আপত্তি করে এবং অবশেষে কিউবার প্রস্তাব নাকচ হয়ে যায়। অর্থাৎ প্রগতির জন্য মৈত্রীর মধ্যে জনসাধারণকে গৃহ দেবার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। আমরা কতগুলি হিসেব করেছিলাম, যা থেকে দেখা গেছিল যে সামনের বছরগুলিতে আবাসনের যে ঘাটতি সৃষ্টি হবে তা পূরণ করতেই বছরে ২০০ কোটি পেসোর মতো খরচ হবে। সুতরাং আবাসনের প্রয়োজন মেটাতেই প্রগতির জন্য মৈত্রীর বরাদ্দ অর্থ খরচ হয়ে যাবে। সম্মেলনের আবাসন পরিকল্পনা একটি বেশ শব্দাড়ম্বরপূর্ণ আবাহনের মাধ্যমে শুরু হয়েছিল। এতে ১ দশক জুড়ে সতেজ গণতান্ত্রিক প্রবৃদ্ধির কথা এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের আওতায় জনসাধারণ যেসব কীর্তি অর্জন করবে তার কথা বলা হয়েছিল। বলা হয়েছিল যে ল্যাটিন আমেরিকার সমস্ত জনগণের স্বাধীনতা ইত্যাদির একটি দৃষ্টান্ত স্বরূপ ছিল এবং আছে। এবং তারপর বলা হয়েছিল যে শহরাঞ্চলে ৭০% ও গ্রামাঞ্চলে ৫০% বাড়ি জল পাবে এবং মোটামুটি ৫০০ বছরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নকে অথবা ১০০ বছরে তার বর্তমান অবস্থাকে ধরে ফেলব। এমনভাবে এসব বলা হয়েছিল যে যারা এসব কিছু সঠিকভাবে বোঝে না তারা এই ভবিষ্যৎটিকে দেখতে পাবে না। জনসাধারণের মধ্যে এটাই স্বাভাবিক। তদুপরি কিউবার দলিল ছাড়া অন্য যে একটি মাত্র দলিল হাজির করা হয়েছিল তাতে কোনো সংখ্যা তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ সবকিছুকেই এ জাতীয় সূত্রায়নে নামিয়ে আনা হয়েছিল। প্রত্যেক দেশের নির্দিষ্ট বৈশিষ্ট্যসমূহের আওতায় যেখানে প্রয়োজন সেখানে কাঠামোগুলিকে জমির মালিকানা ও ব্যবহারের এক সন্তোষজনক ব্যবস্থায় রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কৃষির এক সুসংহত সংস্কার সাধন করা, যার উদ্দেশ্য বৃহৎ ও ক্ষুদ্র জোটের ব্যবস্থার স্থলে মালিকানার এক সন্তোষজনক ব্যবস্থা চালু করা। এটি এক ফাঁকা আহ্বান ছাড়া কিছু নয়, কারণ প্রত্যেক দেশের নিজস্ব বৈশিষ্ট্যসমূহের আওতায় যেখানে প্রয়োজন সেখানের অর্থ হচ্ছে কেউই কৃষির সংস্কার করবে না। এতে বলা হয়েছে যে রোগ নিবারণ, মহামারীর বিরুদ্ধে লড়াই এবং সংক্ষেপে মানবিক সম্ভাবনাকে রক্ষা করার উদ্দেশ্যে দেশগুলির উচিত স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কর্মসূচিকে বিকশিত করা। এই শব্দগুলি থেকে নির্দিষ্টভাবে কিছু বোঝা যায় না। মানবিক সম্ভাবনা কথাটির উল্লেখ থেকে যদি আদৌ কিছু বোঝা যায় তাহলে তা হচ্ছে যে একচেটিয়া সংস্থাগুলিতে কাজ করার জন্য লোক পেতে তাদের যে শ্রমশক্তির প্রয়োজন তাকে রক্ষা করতে হবে। পরিকল্পনার আরও বক্তব্য, শ্রমিকরা যাতে সন্তোষজনক মজুরি ও উপযুক্ত কাজের অবস্থা পায় তা সুনিশ্চিত করা, শ্রমিক মালিক সম্পর্কের দক্ষ ব্যবস্থা এবং মালিক সংস্থা ও শ্রমিক সংগঠনের কর্তাদের মধ্যে পারস্পরিক পরামর্শ ও সহযোগিতার দক্ষ পদ্ধতি স্থাপন করা, আর্থসামাজিক বিকাশকে উন্নীত করা, নিরক্ষরতা দূর করা, এটাই একমাত্র নির্দিষ্ট কথা। সম্ভবপর ন্যূনতম সময়ে সব ল্যাটিন আমেরিকাবাসীর কাছে মৌলিক বা প্রাথমিক শিক্ষার সুযোগকে পৌঁছে দেয়া এবং মাধ্যমিক, কারিগরি ও উচ্চতর শিক্ষার সুযোগ সুবিধাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করা। অর্থাৎ একটি বৃহৎ পরিসরের পরিকল্পনা। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর শব্দ রয়েছে, কিন্তু এর মধ্যে কারো ওপর কোনো বাধ্যবাধকতা চাপানো হয়নি, কোনো কিছু ব্যাখ্যাও করা হয়নি। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের জনগণ জানবে যে এই হচ্ছে পান্টা দেল এস্তেতে ২ সপ্তাহের আলোচনার ফলাফল। শেষ দলিলটিতে কেবল একটি কথা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে অঙ্গীকারবদ্ধ করতে পারে। এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার তরফ থেকে প্রগতির জন্য মৈত্রীর লক্ষ্যগুলি অর্জনের জন্য আর্থিক ও কারিগরি সহযোগিতার অঙ্গীকার করছে। সেজন্য ল্যাটিন আমেরিকার পরের দশকে নিজের চেষ্টার পরিপূরক হিসাবে সমস্ত বাইরের উৎস থেকে অন্তত যে ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন, প্রধানত সরকারি অর্থ হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অধিকাংশেরই যোগান দেবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ২০০ কোটি ডলার অর্থের অধিকাংশ যোগান দেবার অঙ্গীকার করছে। কিন্তু কংগ্রেস সম্ভবত এই অর্থ দিতে রাজি হবে না, অথবা রাজি হলেও এইসব ঋণ কোনোদিন এসে পৌঁছবে না। এরপর দলিলটিতে বলা হয়েছে ১৯৬১ সনের ১৩ মার্চ অর্থাৎ প্রগতির জন্য মৈত্রীর প্রথম ঘোষণার পর ১২ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে ল্যাটিন আমেরিকার অর্থনৈতিক ও সামাজিক প্রগতির কাজে সাহায্য করার জন্য সরকারি অর্থ হিসাবে ১০০ কোটি ডলারের বেশি দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা যে
উন্নয়নের জন্য প্রদত্ত ঋণ দীর্ঘকালীন হবে এবং উপযুক্ত অবস্থায় এই সব ঋণের মেয়াদ 50 বছর অবধি হবে। সাধারণত কম সুদে অথবা ক্ষেত্রবিশেষে বিনা সুদে এই ঋণ দেওয়া হবে। অর্থাৎ ভাষা ভাষা ব্যাপারটি থেকেই যাচ্ছে। CIES এর সম্মেলনের খুঁটিনাটি নিয়ে আমার মতে এই হচ্ছে নিট ফলাফল। জমা খরচের হিসাবটি কিউবার পক্ষে ধনাত্মক, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ঋণাত্মক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের জনগণের চোখে ধুলো দিয়েছে এবং সব দেশের দুর্নীতিগ্রস্ত সংবাদপত্রগুলির সাহায্যে কোনো কোনো জায়গায় জনগণকে বুঝিয়েছে যে এই মৈত্রী খানিকটা আশাব্যঞ্জক। একান্ত আলাপচারিতায় প্রতিনিধিরা সাধারণভাবে এই মত ব্যক্ত করেছিলেন যে অন্যান্য বৈঠকের মতো এটিও আরেকটি বৈঠক মাত্র, এবং এদের অনেকেই এই বৈঠক নিয়ে অত্যন্ত দার্শনিক সুলভ মনোভাব গ্রহণ করেছিলেন। আমি যেমন বলেছি, তারা ক্যাসিনোতে রাউলেট খেলতে ও ভোজসভায় যেতেন। কখনো কখনো চেয়ারগুলি ফাঁকা থাকত, কারণ সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সব সদস্যই হয়তো চলে গেছিলেন এবং ফলাফল নিয়ে আগ্রহ হারিয়েছিলেন, কারণ তারা জেনে গেছিলেন যে ফলাফল কম বেশি ঠিক করাই আছে এবং ছোট ছোট দেশে যেসব পুতুল সরকার রয়েছে তারা এ নিয়ে কিছু করতে পারবে না। সুতরাং তারা এক অপেক্ষাকৃত ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল মনোভাব গ্রহণ করে কখনো কখনো গড়হাজির ছিলেন। আমার মনে হয় আমি যথেষ্ট বলেছি এবং এখন সাংবাদিকদের সুযোগ দেওয়া উচিত। সঞ্চালক: সাথী হনপিও মুনোস, আপনি কি প্রথম প্রশ্নটি করবেন? সাংবাদিক: হ্যাঁ। কমান্ডার গেভারা, পান্টা দেল এস্তের সম্মেলনে কিউবার প্রতিনিধি দলের দৃষ্টিভঙ্গি ও অর্জিত কৃতিত্বের কথা কিউবায় প্রচারিত হয়েছিল এবং আপনি এইমাত্র আমাদের কাছে সম্মেলনের এক পরিষ্কার ও পুঙ্খানুপুঙ্খ সমালোচনামূলক মূল্যায়ন হাজির করেছেন। তবু আমার বিশ্বাস, কিউবার অবস্থানের তার কেন্দ্রীয় রাজনৈতিক মনোযোগের কয়েকটি পয়েন্টকে আরও পরিষ্কার করে ব্যাখ্যা করা উচিত। যেমন, সম্মেলনে আপনি বলেছিলেন প্রগতির জন্য মৈত্রী সাম্রাজ্যবাদকে বাঁচানোর উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী কাঠামোর মধ্যেই পরিকল্পিত। আপনার এটা মনে হওয়ার কারণ কি? চে গেভারার জবাব: এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বভাবতই মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যবস্থাকে পরিবর্তিত করেছে, কিন্তু কেবল রূপের দিক দিয়ে, কারণ সাম্রাজ্যবাদী ব্যবস্থার প্রকৃতপক্ষে পরিবর্তন হতে পারে না। যা বদল হয়েছে তা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলির সঙ্গে তার সম্পর্কের বিন্যাস। মার্কিন যুক্তরাষ্ট্র একটি মৌলিক বিষয় নিয়ে সজাগ হয়েছে। বিষয়টি হচ্ছে যে ঔপনিবেশিক ব্যবস্থা, এমনকি যখন এটা হচ্ছে অর্থনৈতিক উপনিবেশবাদ, ল্যাটিন আমেরিকার লোকেরা যার থেকে ভুগছে, তখনও এমন এক ভাঙনের প্রক্রিয়া রয়েছে যে এটা টিকতে পারে না। সামন্ততন্ত্রের অবশেষগুলিকেও দ্রুত ভেঙে ফেলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র উৎপাদনের সামন্ততান্ত্রিক সম্পর্কগুলিকে শেষ করার জন্য একজাতীয় কৃষি সংস্কার সম্পন্ন করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। এই পরিকল্পনা রূপায়ণ হবে সর্বোপরি গ্রামাঞ্চলে, যেখানে ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশেরই মৌলিক সমস্যা রয়েছে। এই পরিকল্পনার বক্তব্য অনুযায়ী পরিকল্পনাটি বৃহৎ ও ক্ষুদ্র জোটগুলির অবসান ঘটাবে, অর্থাৎ যন্ত্রনির্ভর মাঝারি আকারের জোট, যাতে ক্ষুদ্র চাষিদের বদলে কৃষি মজুরদের দিয়ে কাজ করানো হয়, সেই সব জোট সৃষ্টির কাজে মদত দেয়া হবে। এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যাতে বাজারে আরও বেশি পরিমাণ দ্রব্য আনা সম্ভব হয়। পরগাছা সুলভ সামন্ত শ্রেণী নির্মূল হবে এবং এক নতুন শ্রেণীর জন্ম হবে। না, হয়তো ঠিক নতুন শ্রেণী নয়, ল্যাটিন আমেরিকার প্রতিটি দেশে আমদানির সঙ্গে যুক্ত এক নতুন ধরনের বুর্জোয়া শ্রেণীর জন্ম হবে, যে শ্রেণীটি মার্কিন একচেটিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে ও মিশ্র কোম্পানি তৈরি করবে। ওই মিশ্র কোম্পানিগুলি প্রতিটি দেশের চালু ব্যবস্থার আওতায় কাজ করবে, মুনাফার বিষয়টি ছাড়া। মুনাফা থাকবে অবাধ বিনিময়ের আওতায় এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। অর্থাৎ দেশের অর্থনীতির মধ্যে বিদেশি পুঁজির প্রত্যক্ষ হস্তক্ষেপের মতো প্রতিটি অস্থিতিশীল বিষয় গোপন থাকবে। কিউবাতে যেমন হয়েছিল, তেমনি এইসব কোম্পানিকে কিউবান ইলেকট্রিক কোম্পানি, কলম্বিয়ান টেলিফোন কোম্পানি, পেরুভিয়ান আয়রন কোম্পানি ইত্যাদি নাম দেয়া হবে এবং যে দেশে কোম্পানিটি গড়া হবে, অর্থাৎ যেখানে কাঁচামাল রয়েছে, সে দেশে তার একজন প্রশাসক থাকবে, কিন্তু পুঁজি ও আর্থিক নিয়ন্ত্রণ থাকবে মার্কিনদের হাতে। সুতরাং আমি যা বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশটির উৎপাদনকে বিকশিত করবে, সামন্ততন্ত্রকে বিদায় দেবে, এই নতুন শ্রেণীটিকে সৃষ্টি করবে এবং তারপর এরকম সব দেশেই পুঁজিবাদী উৎপাদনের একটি নতুন স্তরের সূচনা করবে, যে উন্নয়ন অবশ্য হবে বিকৃত চরিত্রের, কারণ বিনিয়োজিত পুঁজির চরিত্র স্বাধীন হবে না। এটা হবে সেই জাতীয় বুর্জোয়া শ্রেণীর পুঁজি যার সঙ্গে একচেটিয়া সংস্থাগুলির
কিছু সংঘাত থাকলেও তা একচেটিয়া পুঁজির সঙ্গে আবদ্ধ থাকবে। সুতরাং এর ফলে দেশটির ঔপনিবেশিকীকরণ প্রক্রিয়াই এগিয়ে যাবে, একটুখানি চাপ কমাবে এবং স্বভাবতই সবচেয়ে পশ্চাৎপদ দেশগুলির, অর্থাৎ যে দেশগুলিতে সামাজিক বিস্ফোরণের আশঙ্কা সবচেয়ে স্পষ্ট, সেই সব দেশের অর্থনীতিকে স্বল্পকালীন বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে উপরের দিকে খানিকটা ঠেলে তুলবে। উদাহরণস্বরূপ হাইতি, ডমিনিকান প্রজাতন্ত্র, মধ্য আমেরিকা ও অ্যান্ডিয়া অঞ্চলের প্রায় সব দেশে যেখানে এখনও বৃহদাকার সামন্ততন্ত্র রয়েছে সেখানে এটা ঘটছে। এটা কোনো গোপন ব্যাপার নয়। পেরুতে এখনও সমস্ত শ্রমিক সমেত তালুক বিক্রি হয়। অন্য কথায় শ্রমিকদের তালুকের দামের অংশ হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই উৎপাদনের সবচেয়ে পশ্চাৎপদ সম্পর্কগুলির অবসান ঘটানোর এবং উৎপাদনকে সাম্রাজ্যবাদী ব্যবস্থার আওতার মধ্যে রাখার জন্য অনেক কিছু করার আছে। তাছাড়াও ওই দেশগুলিতে যন্ত্রহীন কায়িক শ্রম অর্থাৎ ম্যানুয়ালের অস্তিত্ব মুছে ফেলা যেতে পারে। এটা কোনো নতুন অভিজ্ঞতা নয়। অনেক বছর আগে ভারতে ঔপনিবেশিকীকরণের প্রসার ঘটাতে গিয়ে ইংরেজ পুঁজির অনুপ্রবেশ যখন অনেকগুলি অঞ্চলে সামন্ততান্ত্রিক উৎপাদন সম্পর্ককে নির্মূল করে, তখন ইংল্যান্ডের প্রয়োগ ঘটিয়েছিল। উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে কাঁচামালের এক বৃহৎ রপ্তানিকারক হিসাবে ভারতকে গড়ে তোলা। উৎপাদন সম্পর্কগুলির মধ্যে বৃহত্তম সংঘাতের বিষয়গুলিকে, যেমন প্রায় সব দেশে ক্ষুদ্র চাষি ও সামন্ত প্রভুদের মধ্যে সম্পর্কগুলিকে শেষ করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইংরেজদের ব্যবস্থাকে সম্পূর্ণতা দিতে ও ল্যাটিন আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কাঁচামালের এক দক্ষ উৎপাদকে পরিণত করতে চেষ্টা করছে। আমি জানি না আমি বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি কিনা। সঞ্চালক: সাথী ইথিয়েল নিও। সাংবাদিক: কমান্ডার গেভারা, আমার ইচ্ছা আপনি আগের প্রশ্নটি নিয়ে একটু বিস্তারিতভাবে বলুন, কারণ বলা হয়েছে যে সবকিছুর বিচারে যেসব দেশে প্রগতির জন্য মৈত্রী কাজ করবে সেখানে বেকারত্ব বাড়বে, মজুরির হার কমবে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। চে গেভারা: এটা হবে ঠিক প্রগতির জন্য মৈত্রীর কারণে নয়, বরঞ্চ এর রূপায়ণের প্রক্রিয়ার ফলে। আমি বলেছিলাম যে ল্যাটিন আমেরিকা এই প্রক্রিয়া অনুসরণ করবে। প্রগতির জন্য মৈত্রী নামক বস্তুটি থাকুক চাই না থাকুক। যথাযথভাবে বলতে গেলে আমি বলেছিলাম যে প্রগতির জন্য মৈত্রীর ফলে ল্যাটিন আমেরিকায় কোনো উল্লেখযোগ্য পরিমাণ পুঁজি আসবে না, এবং যদি তা আসেও সেই পুঁজি সাম্রাজ্যবাদের ঠিক করে দেওয়া শর্ত সাপেক্ষে এবং বিনিয়োগগুলি একচেটিয়া পুঁজির ইচ্ছা অনুযায়ী চালিত হবে। অর্থাৎ ল্যাটিন আমেরিকায় নিষ্কাশনমূলক কাজকর্মে রত যেসব কোম্পানি খনিজ দ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে রণনৈতিক গুরুত্বসম্পন্ন কাঁচামাল উৎপাদন করতে চলেছে, তারা ছাড়াও কাঁচামাল উৎপাদকরা অন্যান্য কাঁচামাল যেমন কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে চলেছে, যে কাঁচামাল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ। যদি প্রগতির জন্য মৈত্রীর আওতায় বিনিয়োগ করা হয়, তাহলে সেই বিনিয়োগ মোটের ওপর যা করবে তা হলো ব্যবসার ক্ষেত্রে এক ছোটখাটো ঊর্ধ্বগতি বা উত্থান নিয়ে আসা, এবং এই অভ্যুত্থানের একমাত্র অর্থ ওই কোম্পানিগুলির জন্য আরও মুনাফা, যে মুনাফা ওই কোম্পানিগুলি কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রেই আবার রপ্তানি হবে, এবং তখন আমরা আগের অবস্থায় ফিরে যাব। ঠিক আছে? কিন্তু প্রক্রিয়াটি চলমান। যখন বাজারের কোনো সত্যকার বৃদ্ধি নেই, পুঁজিবাদী বাজার ঠিক এখন সম্প্রসারণের পর্যায়ে নেই, তখন উৎপাদন বৃদ্ধির অর্থ বাণিজ্যের আরও ভার চেপে বসা, এবং উৎপাদকরা তখন উৎপাদন ব্যয় কমানোর জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি করতে বাধ্য। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদনশীলতার বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবেই বেকারত্বকে ডেকে আনে। যখন কোনো বিকল্প কর্মসংস্থান নেই, তখন বেকারত্বের অর্থ প্রকৃত মজুরির হ্রাস। তদুপরি বেশ কয়েকটি দেশ যখন একই কাঁচামাল উৎপাদন করে, তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেলে যেমন হয়, প্রাপ্ত অর্থের পরিমাণও কমে যায়, যার ফলে আমদানির ঘাটতি, এবং এই ঘাটতির ফলে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সব মিলিয়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব ও প্রকৃত মজুরির হ্রাস ভোক্তার সংখ্যা কমিয়ে দিয়ে বাজারের আয়তনকে সংকুচিত করে, এবং সে কারণে ক্ষুধা, দেউলিয়া অবস্থা ও লোকসানের একটি পরম্পরা তৈরি হয়। স্বাভাবিকভাবেই এর ফলে কর সংগ্রহ কমতে থাকে। সরকারের আদায়কৃত কর ও দায়-দায়িত্বের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়। ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় এবং অর্থনীতির পুরো অবনতি হয়। আমি বলেছিলাম যে সেই মুহূর্তে আন্তর্জাতিক অর্থভাণ্ডার অর্থাৎ IMF ল্যাটিন আমেরিকার সব দেশ যার সদস্য সে হস্তক্ষেপ করে আর্থিক বা চুক্তিভঙ্গ বিরোধী আর্থিক ব্যবস্থা নেবে। ওই ব্যবস্থাগুলির অর্থ উৎপাদন বাড়িয়ে মুদ্রাস্ফীতি কমানোর বদলে বাজারে মুদ্রার পরিমাণকে কাটছাঁট করে মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করা, এবং সেজন্য ঋণের পরিমাণকে আরও হ্রাস করা। উৎপাদন বৃদ্ধি করার জন্য বিদ্যমান উৎপাদন সম্পর্কগুলিকে দূর করার
কৃষি উৎপাদনের বর্তমান সম্পর্কগুলিকে অবলুপ্ত করার এবং জনগণকে কারখানাগুলির দখল নিতে দেওয়ার, সংক্ষেপে এক সত্যকার সমাজ বিপ্লব সম্পন্ন করার প্রয়োজন হবে। আইএমএফ যে এমন কোনো সিদ্ধান্ত নেবে বা এমন কিছু করার উপদেশ দেবে তা অসম্ভব। সুতরাং পরিস্থিতির অবনতি হবে এবং আমি দেখিয়েছিলাম যে দেশগুলিকে দুইয়ের মধ্যে বা সঠিকভাবে বলতে গেলে দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে হবে। প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা তাদের বৈদেশিক বাণিজ্যকে বিবিধমুখী করতে পারে এবং অবশিষ্ট বিশ্বের কাছে দ্রব্য সামগ্রী বিক্রি করার এক নয়া নীতি গ্রহণ করতে পারে, যা ছিল আমাদের নিজেদের উন্নয়নের ভিত্তি। এর ফলে একগুচ্ছ দ্বন্দ্বের সৃষ্টি হবে যেগুলি অজানা কিছু নয়। একচেটিয়াগুলি আক্রমণাত্মক হয়ে উঠবে, সংশ্লিষ্ট দেশকে নতুন ব্যবস্থা নিতে হবে, জনগণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং যুক্তিসঙ্গতভাবেই জনগণ আরও দাবি করবে। বুর্জোয়া শ্রেণীর আধিপত্যের অবস্থানের প্রতি চ্যালেঞ্জ আসবে, যা এক সমাজ বিপ্লবের দিকে নিয়ে যেতে পারে, অথবা অন্তত এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে যার মধ্যে জাতীয় বুর্জোয়া শ্রেণী ও একচেটিয়া পুঁজি সবসময় সংঘাতে লিপ্ত থাকবে। অন্য বিকল্পটি হচ্ছে গণ অসন্তোষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া। আইএমএফ ও অন্যান্য অনুরূপ এজেন্সির নির্দেশ মেনে চলা, কঠোর ব্যবস্থার সাহায্যে জনগণের ক্রোধকে নিয়ন্ত্রণ করা এবং খুব গুরুতর গৃহযুদ্ধের একটি স্তরের সূচনা করা। যে প্রশাসন এই পরিস্থিতির সম্মুখীন হবে সে ভোটে ক্ষমতাচ্যুত হবে। এর স্থলে যে নতুন প্রশাসন আসবে সে নতুন করে বাণিজ্যকে বিবিধমুখী করার জন্য সংগ্রাম শুরু করবে এবং জনগণের সঙ্গে লড়াই আবার শুরু হবে। কয়েক বছর আগে এলেন গ্রানাদে নামে সাত্রের একটি চলচ্চিত্রের চিত্রনাট্যে সংক্ষিপ্ত ও যথাযথভাবে এই বিষয়টিকে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছিল। প্রশাসনগুলির ভোটে ক্ষমতায় আসা বা ভোটে হেরে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে সবসময় নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার ভয় থাকে। এটি হচ্ছে উৎপাদনের উপকরণগুলিকে হাতে নেওয়া এবং জনগণের হাতে তাদের তুলে দেওয়ার সিদ্ধান্ত। কিউবায় এটি হয়েছিল এবং তার ফলে আমরা সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে একটি বৃহৎ পদক্ষেপ নিতে সমর্থ হয়েছি। আমি পান্টা দেল এস্তেতে আমরা চূড়ান্ত ভাষণে যা বলেছি তা হচ্ছে এই। সঞ্চালক: সাথী গ্রেগরিও ওর্তেগা। সাংবাদিক: পান্টা দেল এস্তের সম্মেলনের পর কমান্ডার গেভারা, আপনি ব্রাজিলে গেছিলেন। জানিও কুয়াড্রোসের সঙ্গে আপনার বৈঠকের বিষয়ে আপনি আমাদের কি বলতে পারেন? চে গেভারা: এটা ছিল খুব সংক্ষিপ্ত এক বৈঠক। প্রেসিডেন্ট কুয়াড্রোস আমাকে বেশ নানাভাবে সম্মান দেখিয়েছিলেন। প্রথমটি হচ্ছে যে তিনি আমার সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার জন্য অপেক্ষা করেছিলেন। তিনি সেদিন ব্রাজিলের একটি রাজ্যে একটি লোহা ও ইস্পাত কারখানার উদ্বোধন করতে ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সুতরাং কোনো দীর্ঘ কথোপকথন হয়নি। কুয়াড্রোস সেই কথোপকথনের ফলাফল নিয়ে ইতিমধ্যেই বলেছেন, যার মধ্যে তিনি ব্রাজিল কর্তৃক কিউবার প্রতি দৃঢ় সমর্থনের কথা, জনগণের আত্মনিয়ন্ত্রণের প্রতি সমর্থনের কথা সরলভাবে পুনরায় ব্যক্ত করেছেন। কিউবায় ঠিক এই সময়ে যে অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে তা নিয়ে এবং আমাদের সঙ্গে বাণিজ্যের নতুন দিক শুরু করার ওপর দ্রুত এক চুক্তিতে আসতে ব্রাজিল সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা অল্পক্ষণ কথা বলেছিলাম এবং আমাদের সরকারের প্রতি, ব্যক্তিগতভাবে আমার প্রতি নয়, কিউবা সরকারের প্রতি ভালোবাসার নমুনা হিসাবে আমাকে ব্রাজিলের সর্বোচ্চ সম্মানসূচক পদক দেয়া হয়েছিল। সঞ্চালক: সাথী হনোরিও মুনোজ। সাংবাদিক: পান্টা দেল এস্তে সম্মেলনের থেকে সরে না গিয়েও আপনি কি একটি প্রান্তিক ঘটনা সম্পর্কে কিছু বলতে পারেন না, যে ঘটনাটি এখানে বিশেষ কেউ জানে না এবং যা ইউপিআই আজ না হলেও তখন জানিয়েছিল? অন্য সাংবাদিকরাও, মনে হয় দক্ষিণ আমেরিকার সাংবাদিকরা, জানিয়েছিলেন যে একবার আপনার সঙ্গে কোনো এক মিস্টার গুডউইনের দেখা হয়েছিল। আমার ধারণা মিস্টার গুডউইন ছিলেন মিস্টার কেনেডির এক ব্যক্তিগত প্রতিনিধি। এ বিষয়ে আপনার বক্তব্য কি? বৈঠকটি কি আদৌ হয়েছিল না হয়নি? এবং সাধারণভাবে এ নিয়ে আমাদের কাছে আপনার বক্তব্য কি? চে গেভারা: এটা সত্য যে মিস্টার গুডউইনের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কেনেডির দূত ছিলেন না। তিনি কেনেডির অন্যতম উপদেষ্টা ছিলেন এবং পান্টা দেল এস্তে সম্মেলনে হাজির ছিলেন। কয়েকজন ব্রাজিলীয় বন্ধু আমাকে একটি ছোট অন্তরঙ্গ প্রীতি সমাবেশে ডেকেছিলেন। মিস্টার গুডউইন সেখানে ছিলেন। কোনো কোনো সংবাদপত্র ঠিকই জানিয়েছিল যে আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা দুজনেই ব্রাজিলের এক রাজকর্মচারীর অতিথি ছিলাম এবং বেসরকারি লোক হিসাবেই কথা বলেছিলাম, আমাদের সরকারের প্রতিনিধি হিসাবে নয়। আমাকে কোনো মার্কিন রাজকর্মচারীর সঙ্গে সরকারিভাবে কথা বলার অধিকার দেওয়া হয়নি এবং তারও আমার সঙ্গে সরকারিভাবে কথা বলার অধিকার ছিল না। সুতরাং আমার ইংরেজি বিদ্যা, আপনারা দেখেছেন যে এটা খুবই কম, এবং মিস্টার গুডউইনের স্প্যানিশ বিদ্যা, যা ছিল শূন্যের দৌড়ের মধ্যে,
আমরা ব্রাজিলের এক রাজকর্মচারীর সাহায্যে কয়েকটি বাক্য বিনিময় করেছিলাম মাত্র। ওই রাজকর্মচারী অনুবাদক হিসেবে কাজ করেছিলেন। একসময় মিস্টার গুডউইন বলেছিলেন যে তিনি তার সরকারের প্রতিনিধিত্ব করেন না, তার সরকারের পক্ষে কথা বলার অধিকারীও নন। কিন্তু কিউবা কর্তৃক তার সরকারের উদ্দেশ্যে রাখা কিছু বক্তব্যকে তিনি যথাস্থানে পৌঁছে দেবেন। আমি কিউবার প্রকাশ্য অবস্থানটি রেখেছিলাম। বলেছিলাম যে আমরা কথা বলতে আগ্রহী, কোনো রকম ঝগড়া চাই না, বরঞ্চ কোনো ঝগড়া আমাদের ওপর চাপিয়ে দেওয়া হলে আমরা তার অবসান ঘটানোর জন্য সবকিছু করতে প্রস্তুত। আমরা ল্যাটিন আমেরিকার অংশ হতে চাই। আমরা ল্যাটিন আমেরিকার অবশিষ্টাংশের সঙ্গে সাংস্কৃতিক দিক দিয়ে ঐক্যবদ্ধ এবং সেরকমই থাকতে চাই। আমি আরও বলেছিলাম যে আমরা আমাদের আলাদা চরিত্রের সামাজিক ও অর্থনৈতিক সংগঠন নিয়েই ল্যাটিন আমেরিকার বা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসের অন্য যে কোনো দেশের মতো আচরণ পাবার অধিকারের ওপর জোর দিচ্ছি এবং বিশ্বের সর্বত্রই আমরা যাদের বন্ধুত্ব চাই তাদের সকলের বন্ধুত্ব পাবার অধিকারকে সম্মান জানানো উচিত। সংক্ষেপে এই কথাবার্তা ছিল খুবই সংক্ষিপ্ত, ভদ্র, শীতল বাক্য বিনিময়। সরকারিভাবে পরস্পরের শত্রু দুটি দেশের দুই কর্মকর্তার ক্ষেত্রে এটাই প্রত্যাশিত, ঠিক আছে? কোনো সাংবাদিক বা কর্মকর্তা একে প্রচারের আলোয় এনেছেন, তার আগে একে আদৌ গুরুত্বপূর্ণ ভাবা হয়নি। কে এই কাজটি করেছিলেন আমি সত্যিই তা জানি না। আর্জেন্টিনার দূতাবাস বা সরকারের কোনো কর্মকর্তা বা ব্রাজিলের কোনো সাংবাদিক হতে পারেন। আর কিছুই আমার বলার নেই। সঞ্চালক: সাথী ইতিল নিও। সাংবাদিক: কমান্ডার, আমি শুনেছি যে ডোমিনিকান প্রজাতন্ত্রে ট্রুজিলো পুত্রের সরকারের প্রতিনিধি দলও প্রগতির জন্য মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তথাকথিত আন্তঃ-আমেরিকান ব্যবস্থার মধ্যে দেশটির পরিস্থিতি কীরকম তা কি আপনি জানেন? চে গেভারা: আপনি জানেন যে সিআইইএস সম্মেলনে রাজনীতি নিয়ে কথা বলা সম্ভব ছিল না। বালাগুয়ের প্রশাসনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না এবং সান্টো ডোমিঙ্গোর পরিস্থিতি অত্যন্ত বিশেষ চরিত্রের। ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিরা সম্মেলনে কিছুই বলেননি। তারা সব আলোচনা থেকেই দূরে ছিলেন। কিন্তু তারা সবসময় ভোটে অংশ নিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছিলেন। কখনো কখনো তাদের মুখ্য প্রতিনিধি সম্মেলনে থাকতেন না। আমি জানি না তিনি কোথায় থাকতেন, কিন্তু তিনি অনেকবার অনুপস্থিত ছিলেন। সরকারের মনোভাব সেখানে ছিল অত্যন্ত সঠিক, কারণ তারা সম্মেলন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। প্রগতির জন্য মৈত্রী থেকে ডমিনিকান প্রজাতন্ত্রকে বাদ দেওয়ার কথা কখনো ওঠেনি। স্বাভাবিকভাবেই কাউকে বাদ দেওয়ার কথা ওঠেনি। উদাহরণস্বরূপ আমরা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম কিউবাকে প্রগতির জন্য মৈত্রীর অন্তর্ভুক্ত করা হবে কিনা, কিউবা এই মৈত্রীর বরাদ্দ অর্থের অংশ পাবার অধিকারী কিনা। মিস্টার ডিলন কোনো উত্তর দেননি। স্বাভাবিকভাবে সভার চেয়ারপারসনেরও এর উত্তর জানা ছিল না। জানার কোনো কারণও ছিল না, যেহেতু তিনি ছিলেন অন্য একটি দেশের প্রতিনিধি, এখানে চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হলেও, এবং তিনি মিস্টার ডিলনকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু মিস্টার ডিলন তার কথারও উত্তর দেননি। সুতরাং প্রশ্নটি একটি রহস্যের মতোই থেকে গেল। শেষ দিন মিস্টার ডিলন রূঢ়ভাবে বললেন যে প্রগতির জন্য মৈত্রী থেকে কিউবা কিছুই পাবে না। তারপর তিনি এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে স্বাভাবিকভাবেই সেখানে কিউবার কথা বললেন। কিন্তু সাংবাদিকরা তাকে প্যারাগুয়েতে স্ট্রোসেনার শাসনের কথা এবং ডমিনিকান প্রজাতন্ত্রের কথা জিজ্ঞাসা করলেন। তিনি এড়িয়ে যাওয়ার মতো একটি উত্তর দিলেন, কিন্তু জানিয়েছিলেন যে ডমিনিকান প্রজাতন্ত্রকে প্রগতির জন্য মৈত্রীর অন্তর্ভুক্ত করা হবে এবং এই মৈত্রীর সুবিধাও সে পাবে। কমবেশি মনোভাবে ধরে নেওয়া হয়েছিল যে ট্রুজিলোর মৃত্যু শাসক দলটির অন্যান্য সদস্যের অপরাধকে ইতোমধ্যেই লাঘব করেছে। যেহেতু পিতা মারা গেছেন এবং অন্যরা খুবই খাটো মাপের লোক, সেজন্য এই শাসনকে গণতান্ত্রিক বলা যেতে পারে এবং তাদের শাস্তি খুবই সংক্ষিপ্ত হবে। সুতরাং সেই পরিস্থিতি বাতাসে ভেসে বেড়াতে লাগল, যদিও সেখানে ডমিনিকান প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা নিয়ে একটি শব্দও ব্যয় করা হয়নি। সঞ্চালক: সাথী গ্রেগরি ওর্টেগা। সাংবাদিক: কমান্ডার, উরুগুয়ের জনগণ কিভাবে আমাদের বিপ্লবের প্রতি সংহতি জ্ঞাপন করেছিলেন? চে গেভারা: উরুগুয়ের জনগণ কার্যত সম্ভবপর সবভাবেই তাদের সংহতিমূলক মনোভাব প্রকাশ করেছিলেন। তাদের উৎসাহ ছিল সত্যি সত্যি নাড়া দেবার মতো, এবং এর ফলে আমাদের পক্ষে প্রোটোকল ও কাজের রীতি খানিকটা এলোমেলো হয়ে গেছিল। একমাত্র কিউবার প্রতিনিধিদের জন্যই জনগণ, জায়গাটি ছিল ঠিক একটি সৈকতাবাস, সেজন্য কয়েকজন শ্রমিক মাত্র ছিলেন। প্রতিনিধিদের জন্যই জনগণ বাহবা ও অভিনন্দন জানাবার জন্য অপেক্ষা করছিলেন। এটা লক্ষণীয় যে পান্টা দেল এস্তে হচ্ছে উরুগুয়ের রাজধানী মন্টিভিত্তিও থেকে মোটামুটি 170 কিলোমিটার দূরের একটি সমুদ্র সৈকত, এবং আমরা যখন দক্ষিণ গোলার্ধে ছিলাম তখন শীতকালে আবহাওয়া ছিল খুবই রুক্ষ, সেজন্য চারপাশে কেউ ছিল না।
শ্রমিক বা অন্য লোক ছিল না। সুতরাং কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে পান্টা দেল এস্তেতে উরুগুয়ের জনগণের সংহতির প্রকাশ দেখতে পাওয়া সম্ভব ছিল না। কিন্তু আমরা যখন মন্টেভিডিওতে উপস্থিত হলাম, অবস্থা ছিল দারুণ। আমাকে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কিউবার অর্থনৈতিক উন্নয়নের উপর একটি বক্তৃতা দিতে হয়েছিল। সভাকক্ষের জায়গাটি ছিল কিছুটা ছোট এবং সেজন্য ভিড় উপচে পড়েছিল। কয়েক দল ছাত্র নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেরই আর্থিক মদতে সভাকক্ষে আগেই আক্রমণ চালিয়েছিল এবং দুপুরবেলায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অফিসারটিকে পিস্তল হাতে দরজা খুলতে হয়েছিল। তখন সেই ছাত্ররা গোটা সভাকক্ষ জুড়ে দুর্গন্ধ বোমা ছুড়ে দিয়েছিল। দুর্গন্ধ দূর করার জন্য ছড়ানো ক্লোরোফিলের গন্ধের মধ্যেই আমাকে বক্তৃতা দিতে হয়েছিল। কিন্তু উপস্থিত লোকেরা ছিলেন খুবই উৎসাহী এবং তাদের উৎসাহের আতিশয্যের জন্য আমাকে অনেকবার তাদের সংযত থাকতে বলতে হয়েছিল, কারণ আমি সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আমি সাধ্যমতো সবকিছু করব। লোকেরাও আশ্চর্য রকম শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং দারুণ উৎসাহের সঙ্গে প্রচণ্ড রকম সহযোগিতার মনোভাবও দেখিয়েছিলেন, যার ফলে আমার মনে হয়েছিল যে আমি কিউবাতেই আছি। কিন্তু যখন আমি সভাকক্ষ ত্যাগ করলাম, তখন একটা ঘটনা ঘটল। কিভাবে ঘটল তা আমার কাছে পরিষ্কার নয়। মনে হয় যেন কেউ একজন প্ররোচনা দেবার জন্য কোনো গাড়িতে অথবা লোকদের মাথার উপর দিয়ে গুলি ছুঁড়েছিল। ইনস্টিটিউটের একজন অধ্যাপক অ্যারবিলিও রামিরেজের মৃত্যু হল এবং সে সভাটি দারুণ উৎসাহে পরিপূর্ণ ছিল। সম্পূর্ণ স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মেঘ ঘনিয়ে এলো। অধ্যাপকটি আমার ভাষণ শুনতে এসেছিলেন। তার ঘাড়ে গুলি করা হয় এবং কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। সহিংসভাবে লোকেদের প্রতিক্রিয়া ব্যক্ত হয়। তারা অনুমিত আক্রমণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ হস্তক্ষেপ করে এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে একজাতীয় শেষ মোকাবেলার আবহাওয়া সৃষ্টি হয়। আমি পরে জানতে পেরেছিলাম যে সেদিন অধ্যাপকের শেষকৃত্যে আরও ঘটনা ঘটেছিল। তদুপরি সরকার পরিষদ বসে ঘটনাটিকে কেবলমাত্র মৃদুভাবে নিন্দা করল এবং বলল যে সিআইইএস সম্মেলনের কোনো অতিথির পক্ষে কোনো রাজনৈতিক সভায় অংশগ্রহণ কূটনীতিসম্মত নয়। স্বভাবতই আমি কোনো রাজনৈতিক সভায় অংশ নিইনি, কারণ তারা বলেছিলেন যে এটি একটি টেকনিক্যাল চরিত্রের সভা এবং অর্থনৈতিক উন্নয়নের ওপর কোনো বক্তৃতাকে টেকনিক্যালি হতে হবে। অবশ্যই আলোচ্য বিষয় যখন অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের শর্তগুলি যখন এমন যে লোকেরা সরকারের রাজনৈতিক দিকনির্দেশকে অনুমান করে নেয়, কারখানাগুলি অধিগ্রহণ করে, কৃষি সংস্কার সম্পন্ন করে এবং এসব করতে গিয়ে অত্যাচারী সেনাবাহিনীকেও দূর করে দেয়, তখন স্বাভাবিকভাবে অর্থনৈতিক উন্নয়নের মূল থিসিসটি রাজনৈতিক থিসিসে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি যে আপনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়কে আলাদা করতে পারেন না। এর সঙ্গে আমি সব প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেছিলাম। আমি উরুগুয়ের প্রেসিডেন্ট ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এবং জানিয়েছিলাম যে আমি বক্তৃতা সভায় যেতে ইচ্ছুক, কিন্তু সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নিক এবং তারা খোলাখুলিভাবেই আমাকে অংশগ্রহণের অধিকার দিয়েছিলেন। সম্মেলনের আগের বিকালে সরকার পরিষদের একজন সদস্য, যিনি আগের বছর বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বেতার ভাষণ দিয়ে অন্তর্ঘাত ও আচমকা অভ্যুত্থানের সম্ভাবনাকে প্রতিহত করার জন্য সেনাবাহিনীকে পরিস্থিতির ভার নিতে বলেছিলেন। আমরা যখন স্থান ত্যাগ করলাম তখন পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির। ওইসব ঘটনার পর উরুগুয়ের লোকেরা আমার হোটেলে গিয়ে বহুভাবে তাদের ভালোবাসা ব্যক্ত করেছিলেন। নানা গোষ্ঠীর এত প্রতিনিধি ছিলেন যে হোটেল মালিক সিদ্ধান্ত নিলেন যে প্রতিনিধিদের ওপরে উঠতে হবে না। যতগুলি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি তাদের সবার সঙ্গে কথা বলতে পারিনি। তাদের সংখ্যা এত বেশি ছিল যে সকলের সঙ্গে কথা বলা প্রায় অসম্ভব ছিল। সবসময় লোকেদের উৎসাহ ছিল বিরাট। সঞ্চালক: সাথী হনোরিও মুনোজ। সাংবাদিক: চে গেভারা, পান্টা দেল এস্তেতে আপনি প্রগতির জন্য মৈত্রী নামক পরিকল্পনা ও আমাদের দেশের অর্জিত সাফল্যের মধ্যে প্রতিযোগিতায় নামার জন্য সাম্রাজ্যবাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আমাদের দেশ একটি সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করছে এবং তার পেছনে সমাজতান্ত্রিক বিশ্বের সমর্থন রয়েছে। সমাজতান্ত্রিক নয় এমন অনেক দেশের সঙ্গে তার সুসম্পর্ক এবং বিশ্বের জনগণের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। কিন্তু আমরা যে এই প্রতিযোগিতায় জিতব, আপনার এই প্রত্যয়ের ভিত্তি কি? চে গেভারা: ভিত্তি হচ্ছে অর্থনীতি। সেটি ছিল এমন একটি সভা যেখানে তারা প্রত্যেককে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক উন্নয়ন ইত্যাদির সম্ভাবনাকে দেখাতে চেয়েছিল এবং তারা ২.৫% হারে বিকাশের কথা বলছিল। সেই সংখ্যাটি তাদের দিক থেকে চ্যালেঞ্জ গ্রহণ করার সম্ভাবনাকে ধ্বংস করে দেয়, কারণ আমাদের এক দারুণ সুবিধা ছিল। কিউবার বর্তমান অবস্থায় আমাদের কাছে 10% বিকাশই ধীরগতির বিকাশ।
ল্যাটিন আমেরিকার পরিস্থিতিতে ২.৫% হচ্ছে বিকাশের কাম্য হার বা কাম্যের কাছাকাছি হার, অর্থাৎ আমাদের ন্যূনতম হার ছিল তাদের কাম্য হারের ৪ গুণ বেশি। অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে এই দুইয়ের ব্যবধান বিরাট। এছাড়াও আমি এই কারণে সেই চ্যালেঞ্জ ছুড়তে চেয়েছিলাম যে অনুসৃত প্রতিটি অর্থনৈতিক পলিসির পূর্ণ প্রয়োগকে কার্যকরভাবে সুনিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে পরিকল্পনা মাফিক উন্নয়ন। অর্থনৈতিক পরিকল্পনার সঠিক বিকাশ ও উঁচু হারে বৃদ্ধির সঙ্গে উন্নয়ন তখনই হতে পারে যখন উৎপাদন উপকরণের উপর জনগণের নিয়ন্ত্রণ থাকে। আমি যা বলেছি, শেষ ফল বা যে কোনো মুহূর্তের ফলাফল, এখনকার ফলাফল বা ১০ বছর পরের ফলাফল যাই হোক না কেন, কি হবে তা দেখতে পাওয়া খুব সহজ। শিক্ষার ক্ষেত্রে যেসব লক্ষ্য স্থির করা হয়েছিল তার সমীক্ষা করলে দেখা যাবে আমরা সেই সব লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করেছি। উদাহরণস্বরূপ একটি অনুচ্ছেদে বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে প্রগতির জন্য মৈত্রীর লক্ষ্য হিসাবে সামনের ১০ বছরে অর্জন করার জন্য এগুলি গ্রহণ করা হোক। ক. স্কুলের বয়সী সব ছেলেমেয়ের জন্য অন্তত ৬ বছরের বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। আমরা নিজেদের জন্য ৯ বছরের লক্ষ্য ঠিক করেছিলাম। প্রথম কর্মসূচিতে তারা ৪ বছরের প্রস্তাব দিয়েছিল, আমরা দিয়েছিলাম ৯ বছরের প্রস্তাব, কারণ এবছর আমরা কিউবাবাসীর জন্য ৯ বছরের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা শুরু করছিলাম। খ. বয়স্ক শিক্ষার প্রণালীবদ্ধ অভিযানকে সম্পন্ন করা। জনগোষ্ঠীগত উন্নয়ন, কর্মের প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিকাশ ও নিরক্ষরতা দূরীকরণের কাজকে উন্নীত করা। কথাগুলি ভাষা ভাষা নিরক্ষরতা দূর করার কথা বলা হয়েছে, যে কাজ আমরা ইতিমধ্যেই বহুলাংশে সম্পন্ন করেছি এবং পরের বছর নিরক্ষরতার সর্বশেষ অল্প কয়েকটি ক্ষেত্রকে নির্মূল করে পুরোপুরি সম্পন্ন করব। অন্যদিকে প্রগতির জন্য মৈত্রীর একটি ১০ বছরের পরিকল্পনা হাজির করেছে। আমরা কর্মের প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে ইতিমধ্যে দ্রুত এগিয়ে চলেছি। গ. হাইস্কুল শিক্ষার সংস্কার ও সম্প্রসারণ, যাতে করে নতুন প্রজন্মের এক অনেক বড় অংশ তাদের সাধারণ শিক্ষা চালাবার সুযোগ পাবে। এবং তারপর দলিলে উচ্চতর শিক্ষার সংস্কার, সম্প্রসারণ ও উন্নতির কথা বলা হয়েছে, যাতে করে তরুণ বয়স্কদের একটি বড় অংশ এর সুযোগ পায়। অন্যভাবে বলতে গেলে প্রগতির জন্য মৈত্রীর এই নির্দেশে নির্দিষ্ট ও যথাযথভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে আমরা ইতিমধ্যেই নানা বৃত্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা বাড়াচ্ছি। বিদ্যাচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে এটা প্রচুর সংখ্যায় করা হচ্ছে। অন্য কতগুলি প্রস্তাবে কিউবার কয়েকটি প্রস্তাবকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, গ. পারস্পরিক সমঝোতায় আরও উৎসাহ দানের জন্য এবং তথ্য ও গবেষণার উপকরণগুলির সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারের জন্য ছাত্র, শিক্ষক, অধ্যাপক, গবেষক ও অন্যান্য বিশেষজ্ঞদের মধ্যে ভাব বিনিময়কে আরও নিবিড় করা। এই বক্তব্য কিউবার একটি প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা, যদিও আমাদের প্রস্তাবটির রূপকে বদলানো হয়েছে। আমরা প্রস্তাবটির যে ভাষ্য হাজির করেছিলাম তাতে তথ্য প্রমাণ বেশি ছিল এবং সেটি আরও যথাযথ ছিল। তবু অন্তত আমাদের প্রস্তাবটি এখানে রয়েছে। আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে লেখাপড়া ছেড়ে দেওয়াদের সংখ্যা কমানোর জন্য এবং সর্বস্তরে শিক্ষার কার্যকর সমান সুযোগকে সুনিশ্চিত করতে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও অন্যান্য ধরনের সামাজিক ও অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা গড়ে তোলা। এই বক্তব্যের ভিত্তি কিউবার তরফ থেকে পূর্ণবৃত্তি চালু করার একটি প্রস্তাব। কিউবা যা অনেক পরিমাণেই করেছে। এখানে প্রতিনিধিরা সম্পূর্ণ বা পূর্ণ শব্দকে বাদ দিয়েছেন। জনস্বাস্থ্যের কর্মসূচি ও আবাসনের কর্মসূচি, যার কোনো অস্তিত্বই দলিলে নেই, পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে প্রগতির জন্য মৈত্রী অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে প্রগতির ক্ষেত্রে কিউবার সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় আদৌ দাঁড়াতে পারে না। সঞ্চালক: সাথী ইথিয়েল লিও। সাংবাদিক: কমান্ডার, আপনার সফরের সময় প্রেসিডেন্ট জ্যানিও কুয়াড্রোসের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও আপনি আরেকজন রাষ্ট্রপ্রধান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আর্টুরো ফ্রন্ডিজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই অন্য বৈঠকটি নিয়ে আপনার বক্তব্য কী? চে গেভারা: আপনারা জানেন যে ফ্রন্ডিজির সঙ্গে আমার বৈঠকটি হয়েছিল কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে। ব্যক্তিগত বৈঠকের ক্ষেত্রে আমি সাধারণত আমাদের অভ্যর্থনাকারী অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা পদস্থ ব্যক্তিদের হাতে বৈঠকের বিবরণের বিষয়টি ছেড়ে দিই। প্রেসিডেন্ট ফ্রন্ডিজির সঙ্গে আমার বৈঠকটি হয়েছিল রুদ্ধদ্বার কক্ষে এবং আমার বিশ্বাস যে এক্ষেত্রে প্রেসিডেন্ট ফ্রন্ডিজি হচ্ছেন সেই ব্যক্তি যার বিবৃতি দেওয়ার ও আমাদের কথাবার্তার বিষয়বস্তু প্রকাশ করার পূর্ণ কর্তৃত্ব রয়েছে। তিনি ইতিমধ্যেই এটা করেছেন। আজ তিনি অভিনন্দনসূচক ইতিবাচকভাবে কিউবার কথা এবং বিশেষ করে জনগণের আত্মনিয়ন্ত্রণের কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। আত্মনিয়ন্ত্রণের প্রশ্নটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আমরা যদিও এমন প্রত্যাশা করি না যে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ আমাদের সমাজ ব্যবস্থার পক্ষে দাঁড়াবে, আমরা চাই যে তারা আমাদের পছন্দমতো সমাজ ব্যবস্থা বেছে নিতে আমাদের অধিকারের পক্ষে দাঁড়াক। প্রেসিডেন্ট ফ্রন্ডিজি এটাই করেছেন। এছাড়া আমার সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হেইডিওর সঙ্গে বৈঠক হয়। বেশ হৃদ্যতাপূর্ণ পরিবেশে উরুগুয়েতে এই বৈঠক হয়েছিল। এ সম্পর্কে গোপন কিছু নেই। প্রেসিডেন্ট হেইডো রসিকতা পছন্দ করেন এবং আমরা হাসি খুশির মেজাজে রসিকতা বিনিময় ও মাতে পান করছিলাম। মাতে পান করার এক পুরনো অভ্যাস যা আমি ভুলিনি। উরুগুয়েতে আমি এটা নতুন করে আবিষ্কার করলাম। বৈঠকটি সত্যই ছিল খুব মনোরম এবং প্রেসিডেন্টের সঙ্গে মিস্টার ডিলনের বৈঠকের পরপরই এটা হয়েছিল। অর্থাৎ প্রেসিডেন্ট হেইডোর অগ্রাধিকারের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল প্রথম, কিউবা দ্বিতীয়। সঞ্চালক, সাথী গ্রেগরিও ওর্টেগা, সাংবাদিক, কমান্ডার, আপনি পান্টা দেল এস্তে সম্মেলনে যে সংক্ষিপ্তসার দিয়েছিলেন, আমরা আপনাকে তা বিস্তারিতভাবে বলতে বলেছিলাম। আমি জানি না আমরা কিছু বাদ দিয়েছি কিনা। আপনি কি ল্যাটিন আমেরিকার জন্য এবং অবশ্যই কিউবা জনগণের জন্য পান্টা দেল এস্তে সম্মেলনের ফলাফলের সারসংকলন করে কোনো বক্তব্য রাখবেন? চে গেভারা, আমি মনে করি যে আমার দেয়া সংক্ষিপ্তসার ও আপনাদের প্রশ্ন মিলিয়ে সব গুরুত্বপূর্ণ কথাই বলা হয়ে গেছে। যদিও শেষ ভোটের কমিশনে ভোটদানের কিছু বিবরণ অসম্পূর্ণ থেকে যেতে পারে। সেই কমিশনের নাম কি ছিল আমার মনে নেই, কিন্তু এটা ছিল সম্মেলনের প্রধান কমিশন, যার কাছে 4টি সক্রিয় কমিশনের কাগজপত্রগুলি আনা হয়েছিল। তাদের আবার বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথম ঘোষণাটি, যাকে আমেরিকার দেশগুলি জনগণের প্রতি ঘোষণা বলে অভিহিত করা হয়েছিল, অর্থাৎ ডিক্লারেশন টু পিপল অফ দ্য আমেরিকাস, তার উপর আমরা ভোটদানে বিরত ছিলাম। বিরত থাকার কারণও বুঝিয়ে বলেছিলাম। কিন্তু আমরা এর বিরুদ্ধে ভোট দিইনি, বিরত ছিলাম, এবং আমি কয়েকটি অনুচ্ছেদ ইতিমধ্যেই আপনাদের পড়ে শুনিয়েছি। আমরা পান্টা দেল এস্তে চুক্তির প্রস্তাবগুলির বেশিরভাগের ওপরও ভোটদানে বিরত ছিলাম। সংশ্লিষ্ট প্রস্তাবগুলির ওপর আমাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। এইসব প্রস্তাবের বিষয় ছিল আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক একত্রীকরণ। আমরা এই একত্রীকরণের অংশটির পক্ষে ভোট দিয়েছিলাম। বুনিয়াদি রপ্তানি দ্রব্য, আমরা এর ওপর ভোটদানে বিরত ছিলাম। আর্থসামাজিক প্রগতির বার্ষিক মূল্যায়ন, আমরা এর পক্ষে ভোট দিয়েছিলাম। এবং জনমত ও প্রগতির জন্য মৈত্রী, আমরা এর বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। শেষটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বক্তব্যটির কাটছাঁট করা বক্তব্যের শিরোনাম। কাটছাঁট করা হলেও এই বক্তব্যটি এক গাদা এমন কথায় ভর্তি ছিল যা কোনো অর্থনৈতিক সম্মেলনের পক্ষে অপ্রয়োজনীয় এবং ভর্তুকি ও সাংস্কৃতিক নিগড়ের রূপে ল্যাটিন আমেরিকার জন্য অনেকখানি বিষ বহন করে আনছিল। প্রথমে সংস্কৃতির সাধারণ বাজারের উল্লেখ ছিল যেন এটা ল্যাটিন আমেরিকার এক বিরাট বিজয়। 5 নং পয়েন্টের বর্ণনা দেবার জন্য এই বাক্যাংশটি ব্যবহার করা হয়েছিল। আমাদেরও আরও বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে একে অত্যন্ত কঠোর ভাষায় খণ্ডন করা হয় এবং এই বাক্যাংশটিকে বাদ দেওয়া হয়। আমরা আর্থসামাজিক প্রগতির বার্ষিক মূল্যায়নের পক্ষে ভোট দিয়েছিলাম কারণ এর মধ্য দিয়ে প্রত্যেক বছর কিউবা তার নিজের অগ্রগতিকে পরীক্ষা করে দেখতে পারে এবং কিউবার তরফ থেকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের ফলাফলও দেখা যেতে পারে। সুতরাং আমরা প্রতি বছর সেখানে গিয়ে দেখাবো আমরা কি করেছি এবং অন্যদের মনে করিয়ে দেব স্বাক্ষরিত দলিলটিতে জনগণের প্রতি একটি অঙ্গীকার ছিল। আমরা খালি এই বিষয়েরই পক্ষে ভোট দিয়েছিলাম। জনমত ও প্রগতির জন্য মৈত্রীর পয়েন্টটিতে আমরা বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। অন্য সব প্রশ্নে আমরা ভোটদানে বিরত ছিলাম। আমি মনে করি যে সম্মেলনের প্রধান ফলাফল পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কী প্রস্তাব করেছিল, কি পেয়েছিলাম এবং কি পায়নি, এবং সে কি পেয়েছিল তার থেকে সে কি পায়নি তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর ছিল কিউবার প্রস্তাবগুলি। আমি মনে করি যে কিউবা প্রায় সব কিছুই পেয়েছিল এবং আমেরিকা মহাদেশে রাজনৈতিক শক্তির ভারসাম্যে ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। ব্রাজিলের ক্ষেত্রে এটা বিশেষভাবে সত্য। ব্রাজিলের সিদ্ধান্তগুলি অনেক বছরে সম্ভবত প্রথমবার এবং সম্ভবত প্যান আমেরিকানবাদের ইতিহাসেও প্রথমবার ব্রাজিলের সিদ্ধান্তগুলি এখন ওয়াশিংটন ও ওয়াল স্ট্রিটকে বিবেচনা করতে হবে, উপেক্ষা করা যাবে না। ল্যাটিন আমেরিকার জনগণের সঙ্গে সাম্রাজ্যবাদের লড়াইয়ের এই উপাখ্যানের, অর্থাৎ পান্টা দেল এস্তেতে CIES এর মন্ত্রীদের সম্মেলনের এগুলি হচ্ছে চূড়ান্ত ফলাফল। এটি এমন এক সংগ্রাম যার ফলাফল কারো পক্ষে নির্ধারিত হয়নি, কিন্তু এই উপাখ্যানটিকে এমন এক যুদ্ধও বলা যেতে পারে যেখানে কিউবা বা বলা চলে ল্যাটিন আমেরিকার প্রগতিশীল শক্তিগুলো জিতেছে। মন্ত্রী পর্যায়ে ল্যাটিন আমেরিকার দেশগুলির সংগ্রামে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে, অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামে এবং ল্যাটিন আমেরিকার নানা দেশের জনগণকে পথনির্দেশ দেওয়ার কাজে এর পুনরাবৃত্তি হওয়া উচিত। আমরা কামনা করি যে আরও সুন্দর এক সমাজ ব্যবস্থা নিয়ে
ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলি আমাদের সঙ্গে একই ভবিষ্যতের অংশভাগী হোক। আমাদের এই আকাঙ্ক্ষার প্রাত্যহিক ঘোষণার মধ্যে এর পুনরাবৃত্তি হওয়া উচিত। এত সবের উদ্দেশ্য এটা বলা যে সময়ই বলে দেবে সম্মেলনের প্রকৃত ফলাফল। হতে পারে যে এটি ছিল সাম্রাজ্যবাদকে পরাজিত করার পরপর নানা যুদ্ধের প্রথমটি, অথবা এটি অত গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল খুবই কম সময় আগে এবং এত অল্প সময়ব্যাপী যে অংশগ্রহণকারীদের পক্ষে এই সময় খুবই কম। সে কারণে এই সমস্যাগুলি সম্পর্কে অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি খানিকটা আত্মগত এবং সেজন্য বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা শক্ত। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি যে শেষ ফলাফল ইতিবাচক হয়েছে। সঞ্চালক, কমান্ডার চে গেভারা, সাথী হনোরিও মুনোজ, এই প্রশ্নোত্তর পর্ব শেষ হবার আগে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। সাংবাদিক, আমি একটি ছোট প্রশ্ন করছি। ২৬ তারিখ হাভানাতে যে প্রথম জাতীয় উৎপাদন সমাবেশ শুরু হচ্ছে সে সম্পর্কে আপনি কি ভাবছেন? চে গেভারা, মাত্র কয়েকদিন আগে এই সমাবেশের কথা ভাবা হয়েছিল। তখন আমি বাইরে ছিলাম। এখন আমি আবার শিল্প মন্ত্রকের দায়িত্ব ফিরে আসছি এবং কিউবার জনগণের কাছে আমার দেয়া রিপোর্টটি তৈরি করার সময় এর কথা জানতে পেরেছি। যেভাবে হওয়া উচিত সেভাবে হলে এই উৎপাদন সমাবেশ খুবই কাজে আসবে। এরকম এক সমাবেশে অর্থনৈতিক পলিসির নীতির প্রধান ভুলগুলি এবং উদ্যোগসমূহের, অর্থাৎ উদ্যোগ ও কারখানাগুলির, ঠিক আছে, প্রশাসকদের প্রধান ব্যক্তিগত ভুলগুলিকে সামনে আনা উচিত, কিন্তু গঠনমূলক সমালোচনার মনোভাব নিয়ে। অন্যভাবে বলতে গেলে আমাদের ব্যক্তিগত বাদানুবাদ বা অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে জড়ানো উচিত নয় এবং এ বিষয়ে আগাম সতর্ক করে যাওয়া ভালো। যেসব সমস্যা রয়েছে তাদের তুলে ধরার, কিন্তু গঠনমূলক সমালোচনার ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে নয়। এ এক সুযোগ। এই বিশেষ ব্যক্তি বা ওই বিশেষ ব্যক্তি খারাপ কাজ করেছেন কিনা তা দেখানোতে আমরা আগ্রহী নই, বরঞ্চ আমরা অর্থনীতির সেই সব ক্ষেত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে কাজকর্ম সন্তোষজনক নয় এবং সেই সব ত্রুটির সংশোধনকে আমরা সুনিশ্চিত করতে চাই। সুতরাং সমাবেশের আগের কোনো বার্তার যদি আদৌ কোনো মূল্য থাকে, তাহলে সাথীদের কাছে আমার বার্তা হচ্ছে যে তারা এইভাবে এর জন্য প্রস্তুত হন, তারা সমস্যাগুলিকে দূর করার কাজে সচেষ্ট হন। আরও গুরুত্বপূর্ণ একটি কথা, কোনো ভালো বিপ্লবীর তার অধীনস্থ সংগঠনগুলির মধ্যেকার সব সমস্যা সম্পর্কে অবহিত থাকা উচিত। সেই সমাবেশের কাজকর্ম ভালোভাবে চালাতে গেলে অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু মূল নজর রাখতে হবে আত্মসমালোচনার দিকে, সাধারণ সমালোচনার দিকে নয়। সেই মনোভাব নিয়ে আমাদের সবাইকে নিজের ভুল স্বীকার করতে হবে এবং কিউবার বিভিন্ন উৎপাদনী ক্ষেত্রের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। আমি মনে করি যে শনিবার সকাল ৯টার সময় তাদের সঙ্গে আমার দেখা হবে। সঞ্চালক, এবং যেহেতু ডক্টর গেভারা তার প্রতিবেদন ও তার পরিষ্কার ব্যাখ্যা শেষ করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি তাকে ও কিউবার জনগণকে ধন্যবাদ জানিয়ে দর্শকদের শুভরাত্রি জানাচ্ছি।